দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। দেখো আমি হেডিংটা লিখেছি, তুমি বুঝতে পারছো যে কোয়ান্টাম কেমিস্ট্রি 2 লেকচার 1 এরকম বলে ব্যাপারটাকে যা স্টার্ট করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা অ্যাকচুয়ালি কিছু সিরিজ অফ লেকচার্স নেব। মানে এই পার্টিকুলার জায়গার মধ্যে আমি কি কি কভার করতে চাইছি আর কি, মানে what we want to cover in this lecture series. আচ্ছা, প্রথমে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটুখানি আমি বলে দেব, তারপরে চলে আসবো প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম এইটা। আচ্ছা, সেই কনটেক্সটে আমরা তিনটে জিনিস তো করবই। পার্টিকেল রোটেটিং ইন এ রিং সেটা করব, রিজিড রোটার প্রবলেম করব, আর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইট 1 ইলেকট্রন আয়ন্স, প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেই কনটেক্সটে আমরা এই জিনিসটা পড়ব। আচ্ছা, তারপর আমরা যেটা যাব সেটা হচ্ছে যে তোমার অ্যাপ্রক্সিমেট মেথডে ঢুকবো। অ্যাপ্রক্সিমেট মেথডসে ঢুকবো। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট মেথডসের মধ্যে তোমার প্রথমে ভেরিয়েশন প্রিন্সিপাল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। ভেরিয়েশন প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন সেটা যাব। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো জিনিস অ্যাকচুয়ালি আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, এটা আমাদের করতে হবে। আর হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং যে পার্টটা, মানে কোয়ান্টাম কেমিস্ট্রির কনটেক্সটে এমনি কিছু তো টয় এক্সাম্পল তো আমরা দেবই, যেখানে ভেরিয়েশন প্রিন্সিপালটা কাজে লাগবে, সেখানে র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপালও করবো আর অয়লার ভেরিয়েশন প্রিন্সিপালটা করবো, কিন্তু সেটাকে প্রপারলি ইউজ করবো হচ্ছে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি এবং কোভ্যালেন্ট বন্ডিং বুঝতে, মানে মলিকুলার অরবিটাল মানে মানে কোভ্যালেন্ট বন্ডিং মানে যে ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, এগুলো আর কি, মানে ভিবিটি, এমওটি, এই জায়গাগুলোকে বুঝতে আমাদের কাজে লাগবে। আর তারপর যেটা করবো সেটা হচ্ছে তোমার পার্টারবেশন থিওরি। পার্টারবেশন থিওরি করবো, হ্যাঁ, পার্টারবেশন থিওরিটাকে করবো। হ্যাঁ, সেই পার্টারবেশন থিওরিটা তার এবারে পার্টারবেশন থিওরি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সেটা করবো। এবং পার্টারবেশন থিওরির ক্ষেত্রে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট, নন ডিজেনারেট, টাইম ইন্ডিপেন্ডেন্ট ডিজেনারেট এবং টাইম ডিপেন্ডেন্ট সবটাই, মানে এক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্টটা হবে, টাইম ডিপেন্ডেন্টটা হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে টাইম ইন্ডিপেন্ডেন্ট, নন ডিজেনারেট অ্যান্ড ডিজেনারেটকে দুটোই করতে হবে, আর টাইম ডিপেন্ডেন্ট কেসটাও করতে হবে। কারণ টাইম ডিপেন্ডেন্টটা কেসটা করলে তবে তুমি স্পেকট্রোস্কোপিটা ঠিক ঠিক করে বুঝতে পারবে, টাইম ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল যে জিনিসগুলো সেটা আমরা অ্যাকচুয়ালি কভার করতে চাইছি। আমি খুব ডিটেলিংয়ের মধ্যে সিলেবাসটাকে লিখলাম না, কিন্তু একটা হিউজ পোর্শন আমরা এই কোয়ান্টাম ইকুয়েশন 2 এর মধ্যে কভার করতে চাইছি আর কি, ঠিক আছে? এবারে ধরো মানে বিএসসি স্ট্যান্ডার্ড যাদের, বিএসসি স্ট্যান্ডার্ডে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সিলেবাসের মধ্যে আছে,
প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে পার্টিকেল রোটেটিং ইন এ রিং, রিজিড রোটার, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন 1 ইলেকট্রন আয়ন, সেগুলো তোমাদের পড়তে হবে। অ্যাপ্রক্সিমেট মেথডসের মধ্যে ভেরিয়েশন প্রিন্সিপাল এবং তার অ্যাপ্লিকেশন হিসেবে কোভ্যালেন্ট বন্ডিং, এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। আর এমএসসি যখন করবে তুমি, এমএসসিতে এই পুরোটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে হুকের মলিকুলার অরবিটাল থিওরিটাও আছে, এবং তার সঙ্গে সঙ্গে পার্টারবেশন থিওরি, এবং সেটা তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, ডিজেনারেট বন্ডিংয়ের সমস্ত সিচুয়েশনগুলো আছে, সেখান থেকে স্পেকট্রোস্কোপি সিলেকশন রুলের ডেরিভেশন, হ্যাঁ না ইত্যাদি, এই টোটাল জিনিসপত্রগুলো আছে আর কি। আমি চাইবো যে সবাই সিনসিয়ারলি ক্লাসগুলোকে করো, হ্যাঁ, মানে যারা, আবার বলছি যারা বিএসসি, তাদের হয়তো শেষের দিকে ক্লাসগুলো কোন জায়গা থেকে সিলেবাসে আর নেই বলবো, সেখান থেকে তুমি না চাইলে না করতে পারো, কিন্তু করে রাখলে অসুবিধা নেই, ভবিষ্যতে তোমার প্রচণ্ড কাজে লেগে যাবে। এবং জিনিসগুলো বেশ শক্ত, মানে এমনি নর্মাল কোয়ান্টাম মেকানিক্স যেটা খুব সহজ মনে হয়, যেখানে টেকনিক্যাল ডিটেলিংগুলো খুব কম থাকে, বেশ ব্যাপারটা অঙ্কগুলো সহজ বুঝে নেওয়া যায়, কিন্তু এখন যেগুলো আমরা বলবো সেখানে টেকনিক্যাল ডিফিকাল্টিজও বেশ কিছু আছে আর কি। হ্যাঁ, সে টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলোর জন্যে হয়তো ব্যাপারটা কখনো কখনো একটু বোরিং হতে পারে, কিন্তু টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো যখন আমি ওভারকাম করে ফেলবো, করে ফেলার পরে ফাইনাল যে রেজাল্টগুলো পাবো, সেই রেজাল্টগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা ওই মোটামুটি একটা, মানে কি বলবো, একটা মানে মধ্যসত্ত্বা নেব, যে খুব ডাইলিউট করে ব্যাপারটাকে বলবো না, আবার ভীষণ রিগোরাসলি যেখানে টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো একদম প্রপারলি হ্যান্ডেল করে ব্যাপারটাকে সলভ করে করবো, সেই জায়গাতেও যাবো না, সেটা হয়তো অনেকটা বোরিং হয়ে যেতে পারে। ওটা মাঝামাঝি একটা জায়গায় যাব, যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে যে যেরকমভাবে স্টেপগুলো বলে দেওয়া হবে, মাঝের জায়গাগুলো তুমি চাইলে কিন্তু তোমার মতো করে ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, কেউ একজন আসছে, তাকে একটুখানি অ্যাড করি। কি আবার চলে গেল টুক করে, মানে জয়েন করাতে করাতেই চলে গেল। আবার এটা দেখা যাবে। তো আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আর ওহ বাবারে বাবা, কে যে আসছে না। মানে ক্লাসগুলো কিন্তু 7টায় হয় না, 7টাতেই চলে এসো। হ্যাঁ, 7টা মানে 7টা 15 নয় কিন্তু। হুম, সেটা মাথায় রেখে ঠিক ঠিক সময় চলে এসো। হ্যাঁ স্যার, টাইমটা লিখেছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি জিনিসটা। আচ্ছা, এবারে এইগুলো পড়তে পড়তে দেখবে, মানে যখন আমরা এই যে ধরো কোভ্যালেন্ট বন্ডিংয়ে যাব, হ্যাঁ, বা হুকের মলিকুলার অরবিটাল থিওরিতে যাব, সব তো পলি ইলেকট্রন অ্যাটম ইত্যাদি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা হবে বলে, এই কোয়ান্টাম কেমিস্ট্রিতে তার যেমনি ঢুকছি, তার সঙ্গে সঙ্গে দেখবে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, এইগুলো কিন্তু অটোমেটিক্যালি এর মধ্যে তোমার বলা হয়ে যাবে আর কি। সেগুলো মানে এখানে আর সিলেবাসের মধ্যে প্রপারলি লেখা হচ্ছে না, কিন্তু ওগুলো দেখবে তোমার ঠিক ঠিক করে বলা হয়ে যাচ্ছে আর কি। এটা। চলো আমরা শুরু করি। তাহলে আমরা আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে টপিকস টু বি ডিসকাস টুডে, আজকে আলোচনা করা হবে তোমার পুরোটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে। দেখো, এমনিতে ক্লাসিক্যালি তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম জানো, যে ক্লাসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে তুমি অ্যাকচুয়ালি কি বুঝছো। না, ধরো যদি কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি 3টে অ্যাক্সিস প্রথমে ভাবো, ধরো এই দিকটা হচ্ছে তোমার এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা ধরো জেড ডিরেকশন। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার ধরো তোমার এই 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 মানে এক্স ওয়াই প্লেনেই তুমি ভাবতে পারো আর কি। এক্স ওয়াই প্লেনে তোমার দুটো ভেক্টর আছে, ধরে নাও, জাস্ট সিম্পলি আমি এরকম বলছি আর কি, ধরো এই দিকে
একটা আর ভেক্টর আছে, আর এইদিকে ধরো একটা পি ভেক্টর আছে এক্স ওয়াই প্লেনে, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, ধরে নাও তোমার থিটা। ঠিক আছে, আর ভেক্টর একটা পি ভেক্টর আছে এটা। আচ্ছা, এবারে তুমি জাস্ট এরকম একটা জিনিস যদি করো যে আর এবং পি তাদের মধ্যে যদি একটা ক্রস প্রোডাক্ট তুমি নাও, মানে আর ভেক্টর এবং পি ভেক্টর তুমি একটা ক্রস প্রোডাক্ট দিচ্ছ। তুমি জানো দুটো ভেক্টরের প্রোডাক্ট ডট প্রোডাক্ট হতে পারে, ক্রস প্রোডাক্ট হতে পারে। আর ক্রস পি করলে কি করতে হয়, আর এর ম্যাগনিটিউড নিতে হয়, পি এর ম্যাগনিটিউড নিতে হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল সাইন থিটা নিতে হয়, এবং আর ভেক্টর এবং পি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা তৈরি হয় সেটা বেসিক্যালি তোমার, মানে যেটা তৈরি হয় সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো সেই ভেক্টর কোয়ান্টিটি থাকলে এই যে আর পি সাইন থিটা সেটা তো ম্যাগনিটিউড, তো তার সঙ্গে তোমার ইউনিট ভেক্টরটাকে গুণ করে দিতে হচ্ছে, যেখানে এন ভেক্টর হচ্ছে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর along the direction of r cross p, মানে আর ক্রস পি যে অ্যাকচুয়ালি ওভারঅল একটা রেজাল্টেন্ট ভেক্টর দিল আর কি, তার ডিরেকশন বরাবর সেই ডিরেকশন মানে ইউনিট ভেক্টর কিন্তু এন ক্যাপ আছে এইটা। তাহলে এই যে পুরো জিনিসটা সেটাকে জাস্ট ডিফাইন করা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে। তবে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি ছবিতে যদি দেখাও আর ক্রস পি করলে তুমি আলটিমেটলি একটা পেলে, মানে এক্স ওয়াই প্লেনে তুমি একটা পেলে যাতে রেজাল্টেন্টটা সরল এসছে, রেজাল্টেন্টটা ধরে নাও তোমার এই বরাবর কাজ করছে আর কি, সেটা বেসিক্যালি তোমার এল, যে এলটাকে তুমি ডিফাইন করছো এইরকমভাবে আর ক্রস পি দিয়ে ডিফাইন করছো। মানে যেমনভাবে দেখাচ্ছে কাছাকাছি আর এবং পি যদি তোমার এতে থাকে, মানে এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে এলটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার, অর্থাৎ অ্যালং দ্য জেড ডিরেকশন বরাবর থাকবে। তার মানে এখানে এই যে এল এর ডিরেকশনটা কি হবে, এল এর ডিরেকশনটাকে বের করার নিয়ম হচ্ছে কি রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম, যেটা মানে বেসিক্যালি হচ্ছে ডিরেকশন অফ এলটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ এ right handed screw which is rotated from R to P, মানে R থেকে P এর দিকে যদি একটা রাইট হ্যান্ডেড স্ক্রু তুমি ঘোরাও, তাহলে তার ডিরেকশন যেদিকে হবে সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি এল। হ্যাঁ, মানে ধরো লেটস সে যদি এরকম সিচুয়েশন হতো, আরটা ধরো যদি এক্স ডিরেকশন বরাবর কাজ করে, পিটা যদি ওয়াই ডিরেকশন বরাবর কাজ করে, তাহলে এলটা কিন্তু জেড ডিরেকশন বরাবর কাজ করবে, অ্যান্ড শর্ট। তো মানে ইন আদার ওয়ে তুমি ব্যাপারটা বলতে পারো যে আর এবং পি যে প্লেনে আছে, এলটাকে তার পারপেন্ডিকুলার প্লেনে থাকবে। তোমার যেটা হচ্ছে যে যে তোমার বেসিক্যালি হচ্ছে এল উইল বি ইন দ্য perpendicular to the plane containing R and P, মানে আর এবং পি তোমার যে প্লেনে থাকে, এলটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার প্লেনে থাকে। ঠিক আছে, এটা তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে অনেক সময় বলে অ্যাক্সিয়াল ভেক্টর, তাকে সেটা জাস্ট সিম্পল একটা ভেক্টর, তুমি এইরকম করেই ভাবো। হ্যাঁ, সেই এলটাকে তুমি ডিফাইন করছো আর ক্রস পি এইরকম ভাবে। ঠিক আছে, কিছু ব্যাপার। আচ্ছা, এবারে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট সম্বন্ধে একটুখানি ধারণা তোমার থাকা দরকার আছে, যে এসআই ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখো, এটা মোমেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তা তুমি যদি ভাবো আরটাকে যদি তুমি ধরো মিটারে লেখো, আর মোমেন্টামটাকে তোমার মাস মানে কেজি ইন্টু ভেলোসিটি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, তুমি এইরকম ভাবে বলছো। তুমি এটাকে চাইলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1 হলো এইটা। আর এইটাকে দেখো এইরকম ভাবে লেখা যেতে পারে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 কে তুমি আবার একটা সেকেন্ড দিয়ে গুণ করে দিলে,
আচ্ছা, এবারে দেখো এখানে খেয়াল করে দেখো, কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু বেসিক্যালি জুল রিপ্রেজেন্ট করে, এখানে এটাকে তুমি একবারে জুল সেকেন্ডও বলতে পারো, মানে অ্যাঙ্গুলার মোমেন্টে তুমি জুল সেকেন্ডও বলতে পারো বা কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 দিয়েও বলতে পারো, ঠিক আছে? এইটা তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমার জুল সেকেন্ড, ঠিক আছে? এটা তোমার মাথায় রাখতে হবে। পরে দেখবে যখন আমরা ওই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কোয়ান্টাম মেকানিক্সে লিখবো, দেখবে অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যাটমিক ইউনিট হচ্ছে এইচ ক্রস, হ্যাঁ, মানে এইচ তার মানে এইচ ওভার 2 পাই দাদা, তাহলে এইচটাও দেখবে জুল সেকেন্ডে পড়ে, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমার বেসিক্যালি জুল সেকেন্ড, এখানে জুল সেকেন্ডে আমি লিখে রাখলাম। আচ্ছা চলো, এবার ক্লাসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি এইটা নিয়ে অত আমার মাথা ঘামানোর দরকার না, আমাকে চলে যেতে হবে জাস্ট কোয়ান্টাম মেকানিক্সের জায়গায়। কোয়ান্টাম মেকানিক্সে যাওয়ার জন্য প্রথম যে জিনিসটা আমার দরকার পড়ছে সেটা হচ্ছে এই যে এই ধরো আর ভেক্টরটাকে তুমি জাস্ট ix প্লাস, আচ্ছা এটাকে এক কাজ করি, এটা ইউনিট ভেক্টর যদিও আমি ইউনিট ভেক্টরটাকে না জাস্ট ওই ক্যাপ না লিখে ইউনিট ভেক্টরটাকে জাস্ট ওই ভেক্টরের মতো করেই লিখছি, তার কারণটা কিছুই না, যখন আমি এরপরে কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবো, কোয়ান্টাম মেকানিক্সে ঢোকার সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সে এখনও তো ঢুকিনি, কারণ এখনো কনফিউশন করে লাভ নেই, তাহলে এক কাজ করি যে আমি ইউনিট ভেক্টরটা এখন আই ক্যাপ দিয়েই লিখছি, কিন্তু পরে আমি বারবার বলছি যে ইউনিট ভেক্টরকে ক্যাপ দিয়ে এক্সপ্রেস করা হয়, আবার তোমার যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকেও ক্যাপ দিয়ে এক্সপ্রেস করা হয়, পরে এখানে সেই কনফিউশনটা না হয়ে যায়। তাহলে আমি এখনো ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে আছি বলে আমি আই জে কে দিয়ে অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর বোঝাচ্ছি, এরপর যখন কোয়ান্টাম মেকানিক্সে ঢুকে যাব তখন আমি করে একটা ইভেন ইউনিট ভেক্টর হলেও কিন্তু তাকে নর্মাল ভেক্টর সাইন দিয়ে এই অ্যারো এই সাইনটা দিয়ে লিখবো, কারণ অপারেটরের সাথে ওটা তখন গুলিয়ে যেতে পারে। তাহলে থ্রি ডাইমেনশনে এই পজিশন ভেক্টরটাকে আই এক্স জে ওয়াই প্লাস কে জেড এইরকমভাবে লিখতে পারি, আর ঠিক একই রকমভাবে পি এটা একটা ভেক্টর, সেটা তোমার আই পি এক্স প্লাস জে পিওয়াই প্লাস কে পি জেড এইরকমভাবে লিখতে পারি, এটা যেখানে আই জে অ্যান্ড কে আর unit vectors along x, y and z directions respectively. I, j, k are unit vectors along x, y and z directions respectively. ঠিক আছে? আর এবারে এলটাকে যখন তুমি লিখছো আর ক্রস পি দিয়ে, তাহলে এলটাকে তুমি, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এক কাজ করি এটাকে আমি আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এইরকম ভাবে লিখি, আর এইটা হয়ে গেল আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ক্রস আই পি এক্স প্লাস জে পিওয়াই প্লাস কে পি জেড এরকমভাবে লিখলাম এটা। আচ্ছা এবারে যখন তুমি গুণটাকে করবে, যে গুণটাকে করবে তখন তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে দেখো মানে এমনি আমি একটুখানি শিখিয়ে দিই তোমাকে, ধরো এ ভেক্টর আর বি ভেক্টরের যখন তুমি ক্রস প্রোডাক্ট নিচ্ছ তখন কি বলেছিলাম, এটা এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর তোমার আসবে। ইউনিট ভেক্টরটা কোন দিকে না, এ থেকে বি এর দিকে রাইট হ্যান্ডে স্ক্রু ঘোরালে সেটা যেদিকে যায়, তো সেই লজিকটাকে মাথায় রেখে যদি তুমি আই ক্রস আই করো, এটা কি হবে দেখো, আই ক্রস আই মানে দুটো সেম ভেক্টর হলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার মানে এখানে ইউনিট ভেক্টর ছিল, আই জে জে আর কে কে, আই জে ক্রস জে আর কে ক্রস কে, এগুলো সব কিছু তোমার 0 দেবে, কারণ কি তারা সেম ভেক্টর, আই এর সঙ্গে আই ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সাইন 0 যেহেতু 0, সেখানে আই ক্রস আই জে ক্রস জে
আর কে ক্রস কে সেটা তোমার 0 দিয়ে দিচ্ছি। আর এবারে তুমি যদি আই ক্রস জে করো, আর আই ক্রস জে করলে আই এর ম্যাগনিটিউড হচ্ছে 1, জে এর ম্যাগনিটিউড 1, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, সাইন 90 ডিগ্রি 1 হয়ে গেল, তাহলে ম্যাগনিটিউডটা 1ই রইল। এবার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরটা কি বলেছিলাম, আই থেকে জে এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু হলে সেটা যেদিকে যাবে, তাহলে আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ডিরেকশন, যেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই ডিরেকশন। তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু হলে সেটা জেড ডিরেকশন বরাবর যাবে, আর জেড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরটা তোমার বেসিক্যালি কে বলে, তাহলে আই ক্রস জে সেটা হয়ে যাচ্ছে কে হয়ে গেল। তাহলে অটোমেটিক্যালি যদি তুমি এখানে জে ক্রস আই করে দাও, তো সেটা হয়ে যাবে মাইনাস কে, কারণ তুমি কিছুই না, তখন ওয়াই থেকে এক্স এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা কি হবে, সেটা মাইনাস জেড এর দিকে যাবে, এটা মাইনাস কে হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে তুমি যদি জে ক্রস কে করো, সেটা তোমার আই হবে, আর ঘুরিয়ে দিলে কে ক্রস জে যদি তুমি করে দাও সেটা হচ্ছে মাইনাস আই হয়ে যাবে, আর ফাইনালি কে ক্রস আই যদি তুমি করো সেটা তোমার জে হবে, আর ঘুরিয়ে দাও যদি আই ক্রস কে যদি তুমি করো সেটা হচ্ছে তোমার মাইনাস জে হবে, এটা ঠিক আছে? এইগুলোকে তুমি মাথায় রাখবে। তাহলে এইটা হচ্ছে এই যেগুলো শেখানো হলো, এইটা তোমার জাস্ট নর্মালি যে ক্রস প্রোডাক্ট করার যে রুলগুলো, এই রুলগুলো আমি একটা সামারাইজ করে ফেললাম। তোমরা সব জানো, তবে একটা কমপ্লিটনেসের জন্য ব্যাপারটাকে বলা হয়তো ভুলে গেলে তুমি একটুখানি মানে মাথার মধ্যে আবার ব্যাপারটাকে চলে আসবে আর কি, এটা। কেউ একজন বারবার জয়েন করতে চাইছে, দেখি তো কে। দেখো এই তো একটুখানি দেখলাম কেউ একজন আসছে, কিন্তু সে আবার কোথায় হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইটা। তাহলে এবার দেখো এই গুণটা যখন তুমি করছো, খেয়াল করো, তাহলে প্রথমে যখন গুণটাকে করছো, এই আই এর সঙ্গে আই গুণ করলে 0 হয়ে যাবে, তারপরে আই এর সঙ্গে জে যখন গুণ করছো, ওহ বাবা রে বাবা, হ্যাঁ দেখো আই এর সঙ্গে আই গুণ করলে সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আই এর সঙ্গে যদি জে গুণ করে সেটা কে হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে কে ইন্টু এক্স পিওয়াই। আচ্ছা আই এর সঙ্গে কে গুণ করলে দেখো দেখো আই এর সঙ্গে জে গুণ করলে যে লিখেছি, আই আর জে গুণ করলে কে হয়, কিন্তু আই এর সঙ্গে কে গুণ করলে কি এটা মাইনাস জে হয়ে যায়, তারপর এটা হচ্ছে মাইনাস জে ইন্টু এক্স পিজেড হলো। তারপর দেখো জে এর সঙ্গে আই গুণ করলে, জে এর সঙ্গে আই গুণ করলে কি হচ্ছে, জে এর সঙ্গে আই গুণ করলে মাইনাস কে, তাহলে মাইনাস কে ইন্টু ওয়াই পি এক্স হলো। জে এর সঙ্গে জে গুণ করলে 0, আবার জে এর সঙ্গে কে গুণ করলে প্লাস আই হয়ে যায়, ওয়াই পিজেড হলো। আর তারপরে হচ্ছে তোমার কে এর সঙ্গে যখন কে আর আই গুণ করলে সেটা জে হয়, তাহলে প্লাস জে ইন্টু জেড পি এক্স, প্লাস কে এর সঙ্গে জে গুণ করলে তখন মাইনাস আই হয়ে যায়, সরি এটা প্লাস নয়, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল, মানে কি হচ্ছে জে এর সঙ্গে কে এর সঙ্গে জে গুণ করলে মাইনাস আই ইন্টু জেড পিওয়াই, আর তারপরে আবার কে এর সঙ্গে কে গুণ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে, সেই জিনিসটা কেমন হচ্ছে দেখো, তুমি যদি আইটাকে কমন নাও, আইটাকে, তাহলে যেটা হয়ে যাচ্ছে ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই হয়ে যাচ্ছে, প্লাস যেটাকে যদি তুমি নাও, যেটাকে যদি কমন নাও, কত হচ্ছে, জেডটা হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পিজেড হচ্ছে, প্লাস কেটাকে যদি নাও তাহলে কি হয়ে যাচ্ছে, কেটাকে নিলে হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স হয়ে যায়। তাহলে দেখো তুমি যখন গুণটাকে এক্সপ্লিসিটলি করছো এরকম দেখতে হচ্ছে। তাহলে তুমি এবার কম্পেয়ার করো, কম্পেয়ারিং বোথ সাইডস, কম্পেয়ারিং বোথ সাইড, তুমি কি পেলে, এল এক্স যে কম্পোনেন্টটাকে পাচ্ছ, মানে সবসময় দুটো ভেক্টরকে যখন ইকুয়েট করতে হয় কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়েট করতে হয়। তা ডান দিকে আই ভেক্টরের যে কোফিসিয়েন্ট ওয়াই পিজেড মাইনাস জেড পি ওয়াই, এখানে আই ভেক্টরের কোফিসিয়েন্ট এল এক্সটা, তাহলে এল এক্স এর ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে কত না ওয়াই পিজেড মাইনাস জেড পি ওয়াই হয়ে যাচ্ছে, এল ওয়াই এর ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে তোমার জেড পি এক্স মাইনাস এক্স পিজেড, আর এল জেড এর ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে তোমার এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এরকম হলো, ঠিক আছে? এইটা হয়েছে। আচ্ছা এবারে এই যে গুণটা আমি এক্সপ্রেসিভলি করলাম,
এবারে তোমার এইটাকে অল্টারনেটিভলি বলতে কিছু না, মানে বেসিক্যালি লোকে প্রথমবার যখন করে ক্লাস 11-এ যখন পড়ছো, প্রথমবার করছো, তখন ওরকম এক্সপ্রেসিভলি ভেঙে 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 করতে হয়। কিন্তু আদারওয়াইজ না, যেটা করতে হয় যে এই যখন তুমি এখানে মানে ইয়ে করবে, মানে অল্টারনেটিভলি বলতে পারো, বা এটাকে এটাকে মনে রেখে দেবে আর কি। সেটা হচ্ছে কি, যখন তুমি এই এলটাকে যখন তুমি আর ক্রস পি করলে, এইটা আর ক্রস পিটা না জাস্ট সিম্পলি তোমার একটা ডিটারমিনেন্ট হিসেবে তুমি লিখতে পারবে সবসময়। ডিটারমিনেন্ট হিসেবে লিখতে পারবে, সেটা হচ্ছে প্রথমে আই জে কে এক্স ওয়াই জেড আর পিএক্স পিওয়াই পিজেড, এইটাকে এক্সপান্ড করে দেখো, তুমি বেসিক্যালি এইটাকেই অ্যাকচুয়ালি পৌঁছাবে। মানে এটাতে অল্টারনেটিভলি মানে আমি এরকমভাবে একদম ভেক্টরের যে নর্মাল গুণের নিয়ম অনুযায়ী যেমন করে তুমি করলে, তার বদলে যদি এইরকমভাবে তুমি করতে, দেখবে আলটিমেটলি একই জায়গায় এসে তুমি কিন্তু পৌঁছাবে। এটা মাথায় রেখে, মানে ওই জন্য মানে প্রথমবারের জন্য ঠিক আছে, পরিষ্কারভাবে তুমি এক্সপেশালি খুলে দেখালে যে কি করে এই জিনিসটা আসছে। কিন্তু নেক্সট অনওয়ার্ড যখন দুটো ভেক্টরে তোমার ক্রস প্রোডাক্ট করতে হবে, সেটাকে কম্পোনেন্ট ওয়াইজ লিখে নেওয়ার পরে এরকম একটা ডিটারমিনেন্ট লিখে ফেললেও কিন্তু ফাইনাল রেজাল্টটা তোমার একই জায়গায় গিয়ে পৌঁছাবে আর তুমি করে জাস্ট দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে ক্লাসিক্যালি এলএক্স এলওয়াই এল যে তাদের কম্পোনেন্টগুলোকে তুমি জাস্ট এইরকমভাবে ব্যবসা করে ফেলতে পারে। এলএক্সটা হচ্ছে ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, এল ওয়াইটা হচ্ছে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর এল জেডটা হচ্ছে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স। মানে এটা জাস্ট সিম্পলি তুমি দেখবে যে এল এক্স যখন করছো তখন ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, মানে তার পরের সাইকেলটা আসছে, তখন এল ওয়াই করছো তার পরের দুটো জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর এল জেড যখন করছো তখন এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স আর কি, এইভাবে আসছে আর কি জিনিসটা। মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা ওই, ধরো এইদিকে যদি তুমি আই লেখো, এদিকে যদি তুমি জে লেখো, এদিকে যদি তুমি কে লেখো, এটা অর্থাৎ ক্রস প্রোডাক্টের রুলে যেমন হয় আর কি, তোমার আই যে গুণ করলে সেটা তোমার কে হবে, জে কে গুণ করলে সেটা আই হবে, আর কে আই গুণ করলে সেটা তোমার জে হবে। এবার ক্লকওয়াইজ যাচ্ছে আর কি, এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় শুধু একটা মাইনাস করে তোমার চলে আসবে আর কি এখানে। তাহলে আই এর সঙ্গে জে গুণ করলে কে হয়, জে এর সঙ্গে কে গুণ করলে আই হয়, কে এর সঙ্গে আই গুণ করলে তোমার জে হয়, সেটা ভেক্টর প্রোডাক্ট আমি দেখিয়েছি এটা। আর যদি উল্টো দিকে ক্লকওয়াইজের বদলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সেগুলো জাস্ট সিম্পলি একটা করে মাইনাস হয়ে যাবে। আর এখানে যখন তুমি এক্স পিওয়াই আর এক্স ওয়াই আর জেড দিয়ে বলছো, দেখো এল এক্স যখন করছো তার পরের দুটো ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, এল ওয়াই যখন করছো সেটা হয়ে গেছে দেখো জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর এল জেড যখন করছো এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স। ঠিক আছে, এইরকম ভাবে তোমার জিনিসটা চলবে। তাহলে এই জায়গাটা কারো অসুবিধা আছে কিছু? ঠিক আছে তো? হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস তো খুব সহজ ব্যাপার, সেটা তো সবাই জানবে নিশ্চয়ই। সেটা হচ্ছে যে তোমার এল স্কোয়ারটা, এল স্কোয়ারটা সেটা হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার হবে, সেটা বলাই বাহুল্য, কারণ এল এক্স এল ওয়াই এবং এল জেড যদি তোমার কম্পোনেন্টগুলো হয়, তাহলে এল স্কোয়ারটা হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এটা তোমার হবে আর কি। আর এইটা কেমন করে হচ্ছে যদি তুমি দেখো, হ্যাঁ, সেটা দেখো জাস্ট সিম্পলি এল স্কোয়ার মানেটা কি। এল স্কোয়ার মানে হচ্ছে এল একটা ভেক্টর আর এল একটা ভেক্টর, তাদের ডট প্রোডাক্টে তোমার এল স্কোয়ার বলে। তো ভালো, আচ্ছা এবার এল ভেক্টরটাকে তুমি লিখছো কেমন করে, আই ইন্টু এল এক্স হিসেবে লিখছো, জে ইন্টু এল ওয়াই হিসেবে লিখছো, প্লাস কে ইন্টু এল জেড এইরকম ভাবে লিখছো। মানে এল এক্স এল ওয়াই এল জেড যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টগুলো হয়, তাহলে আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এইরকম ভাবে লিখছো। তাছাড়া তুমি গুণ করছো কাকে, আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এরকম ভাবে লিখলে এইটা। এবার দেখো, এবারে এই যখন তুমি ডট প্রোডাক্ট, এখানে আমি এটা কেন শেখাচ্ছি, ডট প্রোডাক্টের রুলটাকে একটু শিখিয়ে নেওয়ার জন্য। দেখো যখন এই রুলটাকে শিখে নাও, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর যদি হয়, তাহলে সেটা হবে এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু এর মধ্যে অ্যাঙ্গেল যে থিটা হয় সেটা হচ্ছে তোমার ইন্টু কস থিটা। আচ্ছা, যেহেতু ডট প্রোডাক্টটা অ্যাকচুয়ালি স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ তার রেজাল্টেন্টটা অ্যাকচুয়ালি তোমার স্কেলার দেবে, সেই জন্যে
এখানে কোনো ইউনিট ভেক্টর লেখার দরকার নেই। যখন ক্রস প্রোডাক্ট করা হয়েছিল তখন এ ভেক্টর এবং বি ভেক্টর তার ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট যদি করা হয় রেজাল্টেন্টটা ভেক্টর বলে একটা ইউনিট ভেক্টর লেখার দরকার ছিল। এখানে কিন্তু কোনো ইউনিট ভেক্টর তোমাকে লিখতে হচ্ছে না। এটা এবারে দেখো তুমি যদি আই এর সঙ্গে আই গুণ করো তাহলে কি হবে না, এরও ম্যাগনিটিউড ওয়ান এরও ম্যাগনিটিউড ওয়ান, দুটোতে ম্যাগনিটিউড ওয়ান ওয়ান করে, তাহলে এর জায়গা ওয়ান হয়ে গেল বি এর জায়গা ওয়ান হয়ে গেল, মানে কস এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর কস 0 মানে হচ্ছে ওয়ান হয়ে যায়, তার মানে কি আই ডট আই সেটা তোমার সেটাও যা, জে ডট জে আর ধরো কে ডট কে এইগুলো সব কিছু তোমার ওয়ান দেবে। আই আই ইকুয়াল টু জে জে ইকুয়াল টু কে কে ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে, আর বাকি যে কোনো তুমি গুণ করো আই ডট জে যদি তুমি করো বা আই ডট কে যদি তুমি করো, অথবা ধরো তুমি জে ডট কে যদি করো যে ডিরেকশনে করো, মানে এটাকে এই দিকেও করতে পারো, অথবা তুমি এটাকে ঘুরিয়ে দিয়েও করতে পারো, জে ডট আই কে ডট আই কে ডট জে, এগুলো এগুলো সব দেখো তোমার 0 দিয়ে দেবে। কারণ কি না, যে কোনো মানে আই জে কে তারা কি হচ্ছে, তারা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশনস। তো তাহলে এক্স ওয়াই জেড যেহেতু পারপেন্ডিকুলার ডিরেকশন, তাহলে আই জে যখন তুমি করছো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি হচ্ছে তোমার 0 হয়ে যায়। সেই জন্য তোমার সেম ভেক্টর সেম ইউনিট ভেক্টর যখন হচ্ছে আই আই জে জে কে কে সেগুলো তোমার 1 দিয়ে দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু বাকিগুলো তোমার 0 দিচ্ছে। না মানে এটা মানে বেশি বাড়াবাড়ি করছে এটা। হ্যালো, সামাও কেউ জয়েন করতে চাইছে বলছে, সে কে জয়েন করতে চাইছে, মানে বারবার আওয়াজ হচ্ছে তো আমি তাকে পাচ্ছি না, কেন সে কই? হুম? আচ্ছা, তাহলে বুঝতে পারলে? তাহলে এবারে দেখো যখন গুণটাকে করছো তাহলে কি হবে, আই আই গুণ করছে তখন সেটা 1 দেবে, তাহলে তার সঙ্গে এল এক্স এল এস গুণ হয়ে গেলে দেখো সেটা সিম্পলি এল এক্স স্কোয়ার হয়ে গেল। আর আই এর সঙ্গে যখন জে বা কে গুণ হচ্ছে সেগুলো 0 হয়ে যাচ্ছে। এবার জে এর সঙ্গে আই গুণ করলে 0, জে এর সঙ্গে জে গুণ করলে সেটা 1 হচ্ছে, অর্থাৎ এটা এল ওয়াই স্কোয়ার দিয়ে দিল, আর ঠিক পরেরটা হচ্ছে এল জেড স্কোয়ার দিয়ে দিল। তো দেখো এই এল স্কোয়ারটা তুমি জাস্ট লিখতে পারবে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এরকম ভাবে তুমি সিম্পলি লিখে ফেলতে পারছো। ঠিক আছে, তো এইটা কিন্তু কাজে লাগবে, হ্যাঁ, এটা তোমার মাথায় রাখবে। হলো? তাহলে আমি ক্লাসিক্যালি আমার এইটুকু জিনিস আমার জানলেই চলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি তুমি বুঝতে পারলে। এলটা হচ্ছে আর ক্রস পি, এল একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এর এসআই ইউনিটটা তোমার একটু জানার দরকার পড়বে, কারণ পরবর্তীকালে যখন আমি ধরো সেই উইলসন সামারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল থেকে শুরু করে সব জায়গায় বা বোর্ড থিওরি যখন আমি বলবো, তখন যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল বা ইত্যাদি যখন বলা হচ্ছে, বা তোমার উইলসন সামারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলে মানে ইন্টিগ্রাল ওই হয়তো আর পি আর সেটাকে যখন তুমি লিখতে হবে এইচ ক্রসের একটা ইন্টিগ্রাল মাল্টিপল বা ইত্যাদি লেখা হচ্ছে আর কি। এইচ ক্রস মানে এইচ ওভার 2 পাই, হ্যাঁ, মানে এইচ এর যা ইউনিট বা ডাইমেনশন হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট ডাইমেনশনটা একই রকম হবে, সেটাকে একটু মাথায় রাখতে হবে এটা। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি বলে তার কম্পোনেন্টের টার্মসে এল এক্স এল ওয়াই এবং এল জেড কে এক্সপ্রেস করা, এটা খুব দরকার। যে এল এক্সটা যে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, বা এল ওয়াইটা জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, বা এল জেডটা এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে জানার দরকার। কারণ এরপরে যখন আমি মানে মানে ইয়েতে অ্যাঙ্গুলার মোমেন্টামের করসপন্ডিং অপারেটরগুলো লিখতে চাইবো, তো অপারেটরগুলো লিখতে কিন্তু এটা আমার ভীষণ কাজ করবে। আর এল স্কোয়ারটা মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা হচ্ছে তার যে তিনটে কম্পোনেন্ট আছে এল এক্স এল ওয়াই এল জি, তাদের স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। এটা তোমার দরকার, এটা বললাম। আর এবারে চলে আসছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন কোয়ান্টাম মেকানিক্সে কি হচ্ছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর সাথে ইন কোয়ান্টাম মেকানিক্স। দেখো এল এক্সটা তুমি লিখেছো কি করে,
ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই এরকম ভাবে লিখেছে তো। তাহলে তোমাদের মনে আছে নিশ্চয়ই, যখন কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর বলা হয়েছিল, তখন কি করা হয়েছিল, মানে অনেকগুলো রিপ্রেজেন্টেশন আছে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে। শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এক্স ওয়াই জেড আর হচ্ছে তোমার মোমেন্টাম পি এক্স ওয়াই পি জেড, এদের ফর্মে কিন্তু এক্সপ্রেস করতে পারা যায়। যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড আর পি এক্স পি ওয়াই পি জেড ফর্মে তুমি এক্সপ্রেস করতে পারো। আচ্ছা, যখন তুমি এরকম ভাবে এক্সপ্রেস করতে পারছো, মানে এক্সপ্রেস করে ফেলার পরের যে স্টেপটা সেটা হচ্ছে কি না, এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স ওয়াই জেড আর পি এক্স পি ওয়াই পি জেড এর জায়গায় তাদের রেসপেক্টিভ অপারেটর, যেটা পি এক্স হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স, পি ওয়াইটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল ডেল ওয়াই, আর পি জেড হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল ডেল জেড। এইগুলো দিয়ে তুমি রিপ্লেস করলে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেয়ে যাবে। আমরা সেটাই করছি, তার সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে করছি, এবং অবভিয়াসলি আমি কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছি। তাহলে এডেক্সটা যখন তুমি লিখছো তখন ওয়াই পিজে তাদের করসপন্ডিং অপারেটরগুলো লিখতে হবে, মাইনাস জেড পিওয়াই তাদের করসপন্ডিং অপারেটরগুলোকে তোমার লিখতে হবে। আচ্ছা, ওয়াই অপারেটর মানে ওয়াই ইটসেলফ, আর পি জেড অপারেটর হচ্ছে মাইনাস আইএইচ কস ডেল ডেল জেড, এইটা মাইনাস জেড অপারেটর মানে জেড ইটসেলফ, আর পিওয়াইটা হচ্ছে মাইনাস আইএইচ কস ডেল ডেল ওয়াই, এইটা। ঠিক আছে, তাহলে এবারে তুমি একটা কাজ করো, মাইনাস আইএইচ কস কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত, ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, এইটা হলো দেখো করসপন্ডিং অপারেটর। আর এইখানে না কেউ কেউ হয়তো এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এখানে প্লাস আই এইচ কস লিখে এটাকে ঘুরিয়ে দিল, জেড ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল জেড করলো। এরকম না মনে রাখার একটু অসুবিধা হবে। সেখানে সবসময় তুমি যেটা করবে, আমি যেরকম ভাবে লিখলাম, মানে এখানে দেখো না যে এল এক্সটা মনে রাখার সুবিধা কি সুন্দর, এল এক্স এর পরে হচ্ছে ওয়াই আসে, তাহলে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। তাহলে এল এক্স যখন অপারেটর করবে ঠিক একই রকম ভাবে মাইনাস আই এইচ কসটা বাইরে রেখে দিলে, তাহলে দেখো মাইনাস আই এইচ কস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, বেশ মনে রাখতে সুবিধা। এটা এটা হলো ঠিক একই রকম ভাবে এল ওয়াইটা যখন তুমি করবে, ওয়াইটা যেহেতু তোমার জেড পি এক্স মাইনাস জেড পি এক্স মাইনাস, আচ্ছা এল ওয়াইটা প্রথমে লিখি, এল ওয়াইটা যেহেতু তোমার জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এই যে ওয়াই এর পরে জেড আছে, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, তাহলে এল ওয়াই অপারেটরটা করলে জেড পি এক্স অপারেটর মাইনাস এক্স পি জেড তার অপারেটরটা, এটা তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে মাইনাস আই এইচ কস হয়ে যাবে। এটা মাইনাস আই এইচ কসটা একবার আগে লিখে দাও, ইন্টু জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, এটা হয়ে যাবে। সিমিলারলি এল জেড যখন তুমি লিখবে, জেড এর পরে হচ্ছে এক্স আসবে, এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, তাহলে এল জেড এর করসপন্ডিং অপারেটরটা যখন তুমি লিখবে, এক্স পি ওয়াই করসপন্ডিং অপারেটরগুলো লিখতে হবে, মাইনাস ওয়াই পি এক্স করসপন্ডিং অপারেটরগুলোকে লিখতে হবে, তো এটা হয়ে যাবে মাইনাস আই এইচ প্লাস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। তাহলে দেখো এল এক্স এল ওয়াই এল জেড তিনটে করসপন্ডিং অপারেটর তুমি পেয়ে গেলে এখানে। ঠিক আছে, হলো। তাহলে এল এক্স এল ওয়াই এল জেড তাদের করসপন্ডিং অপারেটরগুলো তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে এল স্কোয়ারের যদি অপারেটরটা তোমার পেতে হয় কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, যেটা বেশ ঝামেলার, এল স্কোয়ারের করসপন্ডিং অপারেটরটা পেতে গেলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এল স্কোয়ারটা কিন্তু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, তাদের রেসপেক্টিভ অপারেটরগুলো লিখে ফেলতে হবে এটা। আচ্ছা, এবারে এল এক্স স্কোয়ার এই যে অপারেটরটা, এইটা কিন্তু লেখা খুব একটা সহজ ব্যাপার না। এল এক্স অপারেটর তুমি লিখলে, তাহলে এল এক্স অপারেটরটা এইটা, এল এক্স স্কোয়ার অপারেটর মানে কি, ধরো একটা ফাংশন তোমাকে ধরে নিতে হবে, ফাংশনটা ধরে ধরো আমি বললাম যে সাই একটা ফাংশন, তুমি যেটা লিখলে, তারপরে তুমি যখন আবার তোমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মানে বেসিক্যালি এল এক্স ইন্টু থিটা, সেইভাবে তোমাকে জিনিসটাকে করতে হবে। আমি একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, ধরো জাস্ট সিম্পলি যদি তুমি একটা এল এক্স ইন্টু এল এক্স, এই দুটো অপারেটর ধরো একটা ফাংশন সাইয়ের উপরে কাজ করছে, ঠিক আছে, তাহলে এল এক্সটা হচ্ছে মাইনাস আই এইচ কস ওয়াই ডেল ডেল জেড
মাইনাস জেড ডেল ডেল ওয়াই এইটা। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে তোমার আবার মাইনাস আই এইচ কস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, সেইটা তোমার সাইয়ের উপরে কাজ করছে এটা এটা। তাহলে দেখো তুমি যখন করছো এই যে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর আই আই গুণ করলে হচ্ছে মাইনাস হবে একটা, তাহলে মাইনাস এইচ ক্রস স্কোয়ার হলো। তারপরে থাকছে তোমার কি ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই এইটা। আর এইখানে সাইটা কাজ করে ফেললো ওয়াই ডেল সাই ডেল জেড মাইনাস জেড ডেল সাই ডেল ওয়াই, এটা হলো। এবারে দেখো এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার আছে। এবারে তুমি যখন একটু ভালো করে দেখো এই ওয়াইটা যেমন আছে রেখে দাও, ডেল ডেল জেড এর উপরে কাজ করছে, ডেল ডেল জেড এর উপরে কাজ করলে তাহলে কি হচ্ছে, তাহলে এখানে ওয়াইটা যেমন আছে রেখে দিচ্ছি, ডেল ডেল জেড এই পুরোটার উপরে কাজ করলে প্রথমে তুমি এই ওয়াইটার উপর ডেরিভেটিভ করলে জিরো দিয়ে দেবে, মানে ডেল ওয়াই ডেল জেড পার্সিয়াল ডেরিভেটিভ জিরো দিয়ে দেবে, তাহলে প্রথমটা কাজ করলো না। পরেরটা রইলো কত, ওয়াই ইন্টু ডেল টু সাই বাই ডেল জেড স্কোয়ার হলো মাইনাস এই ডেল ডেল জেড যখন জেড এর উপরে কাজ করবে তখন ওয়ান দেবে, তার মানে ডেল সাই ডেল ওয়াই হলো প্রথমে, মাইনাস জেডটাকে তুমি রেখে দিলে ডেল টু সাই বাই ডেল জেড ডেল ওয়াই হলো। তার মানে এইটা হচ্ছে প্রথম পার্টটা। দেখো তাহলে ওয়াই ডেল ডেল জেড যখন এর উপরে কাজ করছে ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে তুমি রেখে দিচ্ছ, মানে ওয়াইটা গুণ হিসেবে তুমি পুরোটার সঙ্গে রেখে দিলে, ডেল ডেল জেড যখন এর উপরে কাজ করছে প্রথম ওয়াই উপর ডেরিভেটিভ করলে জিরো দেবে, আর ওয়াইটাকে কনস্ট্যান্ট এর উপর ডেরিভেটিভ করলে ওয়াই ইন্টু ডেল টু সাই বাই ডেল জেড স্কোয়ার দেবে। আচ্ছা ডেল ডেল জেড যখন এইটার উপরে কাজ করছে একটা মাইনাস আছে, তাহলে প্রথমে জেড এর উপর ডেরিভেটিভ করলে সেটা ওয়ান দেয়, অর্থাৎ ডেল সাই ডেল ওয়াইটা পড়ে রইলো মাইনাস জেড পড়ে রইল, এটা আরেকবার যদি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো ডেল টু সাই বাই ডেল জেড ডেল ওয়াই হলো, এটা হলো। আচ্ছা তারপরে মাইনাস জেড ডেল ডেল ওয়াই যখন এর উপরে কাজ করছে প্রথমটা হচ্ছে ডেল সাই ডেল জেড হয়ে যাচ্ছে, কারণ ওয়াই উপর ডেরিভেটিভ করলে ওয়ান দিয়ে দেবে, ওয়াইকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়ান দিয়ে দেবে, তাহলে ডেল সাই ডেল জেডটা পড়ে রইলো। আর তারপরেরটা হচ্ছে তুমি মাইনাস যেহেতু অলরেডি এখানে নিয়ে নিয়েছো প্লাস ওয়াইটাকে রেখে দিলে এটা কত হচ্ছে না ডেল টু সাই বাই ডেল ওয়াই ডেল জেড দিল এটা। তারপরে হচ্ছে এইটা যখন এখানে কাজ করছে তোমার এখানে মাইনাস জেডটা অলরেডি রেখে দিয়েছে তুমি, ডেল ডেল ওয়াই যখন এর উপরে কাজ করছে তাহলে প্রথম পার্টটা তোমার জিরো দিয়ে দিচ্ছে, আর পরের পার্টটা হচ্ছে মাইনাস জেড ইন্টু ডেল টু সাই বাই ডেল ওয়াই স্কোয়ার, এইটা এই জিনিসটা দিল। কি হচ্ছে দেখো এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার, গুণটাকে করে দিলে কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার ডেল টু সাই বাই ডেল জেড স্কোয়ার মাইনাস ওয়াই ডেল সাই ডেল ওয়াই প্লাস ওয়াই জেড ডেল টু সাই বাই ডেল জেড ডেল ওয়াই মাইনাস জেড ডেল সাই ডেল জেড মাইনাস জেড ইন্টু ওয়াই ডেল টু সাই বাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস মাইনাসে প্লাস জেড স্কোয়ার ইন্টু ডেল টু সাই বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা হলো। আচ্ছা দেখো এই যে পার্টটা আর এই পার্টটা তোমার কেটে যাচ্ছে, আর ডেল টু সাই বাই ডেল ওয়াই ডেল জেড ডেল ওয়াইও যা ডেল টু সাই বাই ডেল ওয়াই ডেল জেড একই, কারণ সাইটা যেহেতু একটা স্টেট ফাংশন হবে, তাহলে তোমার ওই অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল থেকে এই দুটো তোমার অ্যাকচুয়ালি একই জিনিস দিয়ে দিচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার হলো, তাহলে তুমি যদি লেখো তাহলে দেখো এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ডেল টু বাই ডেল জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডেল ডেল ওয়াই মাইনাস জেড ডেল ডেল জেড, এইটা তারপর একটা সাই গুণ হয়ে যাচ্ছে, দুদিক থেকে সাই বাদ দাও, তাহলে ক্লিয়ারলি দেখো এল এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস এইচ ক্রস স্কোয়ারটা হবে আগে, এটা হয়ে যাবে তোমার মাইনাস এইচ ক্রস স্কোয়ার মাইনাস এইচ ক্রস স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেল টু বাই ডেল জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডেল ডেল ওয়াই মাইনাস জে ডেল ডেল জেড। দেখতে পাচ্ছ এল এক্স স্কোয়ারটা বুঝতে পারলে? ঠিক আছে।
হ্যাঁ বলো। ওইখানে যে ওয়্যারলেস বলে জায়গাটা বললেন না, ওই হুম, যে মাইনাস প্লাসটা বললেন, ওই জায়গাটা কোথায় মাইনাস থেকে প্লাস কোথায় করলাম? এই দুটো তো কেটে দিলাম শুধু। ওইটা ওই যে কার্ডের প্রথমে যখন ওয়াই যে প্রথমে উপরেটাও তো মাইনাস ছিল, ওটা তো মাইনাস। কই গো, উপরটা মাইনাস ছিল মানে কোথায় মাইনাস ছিল? উপরটা মাইনাস ছিল না? ও সরি সরি সরি, এটা মাইনাস ছিল না? ও এটা আমি ভুল করেছি, প্লাস করে ফেলেছি, সরি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি, এক সেকেন্ড। তোমার এটা হচ্ছে উপরটা মাইনাস ছিল তাই তো, আর নিচেটাও মাইনাস তো। ও তাহলে ওটা ওটা ভুল হয়েছে তাহলে। এক সেকেন্ড, দুটোই মাইনাস তাই না? হ্যাঁ, তো মাইনাস থাকলে একটা মাইনাস পার্ট থেকে যাবে, তাহলে আমার ভুল হচ্ছে। তাহলে টু, এই দুটো কাটছে না, তাহলে টু, মানে টু ইন্টু টু ওয়াই জেড, টু ওয়াই জেড ডেল টু বাই ডেল ওয়াই ডেল জেড তোমাকে রাখতে হবে একটা এক্সট্রা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে তাহলে আর একটা পার্ট থেকে যাবে, এইটা মাইনাস টু ওয়াই জেড ইন্টু ডেল টু বাই ডেল ওয়াই ডেল জেড, এইটা কিন্তু অ্যাডিশনালি থেকে যাবে। হুম, ঠিক আছে, বলছি আমার কাটাটা ভুল হয়েছে, আমি মানে দেখে লোভ হয়েছে কেটে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে। ঠিক আছে, তাহলে দুটোই যদি মাইনাস থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার দুটো যোগ হয়ে যাচ্ছে, মাইনাস টু ওয়াই জেড ডেল টু বাই ডেল ওয়াই ডেল জেড। ঠিক আছে, ঠিক আছে এখন এটা। তো দেখো তাহলে এল এক্স স্কোয়ারের এরকম একটা বেশ কমপ্লিকেটেড ফর্ম এসছে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে কাজ দিচ্ছি, সিমিলারলি ফাইন্ড এল ওয়াই স্কোয়ার অ্যান্ড এল ডি স্কোয়ার, এইটা হেন্স কনস্ট্রাক্ট এল স্কোয়ার অপারেটর। তাহলে এই কাজটা তোমাকে আমি দিলাম, এটা বাড়িতে করবে। যেমন করে তুমি এল এক্স স্কোয়ার অপারেটরটাকে বের করলে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক একই রকমভাবে তুমি এই এটাকেও বের করবে, মানে এল ওয়াই স্কোয়ারটাকে বের করবে, এল জেড স্কোয়ারটাকে বের করবে, ফাইনালি তিনটাকে যোগ করে তোমার জাস্ট এল স্কোয়ার অপারেটরটাকে কনস্ট্রাক্ট করবে। এটা তোমাকে আমি জাস্ট মানে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা তোমার হোমওয়ার্ক হিসেবে দিলাম। করতে পারবে তো? করে তিনটাকে যোগ করবে, যোগ করে দেখবে বেশ কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তোমার আসবে, মানে যথেষ্ট কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তোমার আসবে, মানে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যখন তুমি এই কাজগুলোকে করবে তখন দেখবে বেশ কমপ্লিকেটেড একটা সিচুয়েশন আসবে। সেই জন্য লোকে পরবর্তীকালে যেটা করবে, এই পুরো জিনিসটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করার চেষ্টা করবে। সেটা পরের কথা, আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পরে যাচ্ছি। আগে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেমন এল এক্স অপারেটরের মানে তোমার কাছে পরিষ্কার, এল ওয়াই এর মানে পরিষ্কার, এল জেড এর মানে পরিষ্কার, সেইখান থেকে দুটো অপারেটর স্কোয়ার করলে ওরকম একটা ফাংশন ধরেই তোমাকে করতে হবে, নাহলে তুমি কিছু জিনিস মিস করে যাবে। ঠিক আছে, কারণ ক্রস টার্মগুলো তুমি মিস করে যেতে পারো, সেই জন্য সবসময় যেটা করবে, দুটো অপারেটরের গুণফল বা কোনো একটা অপারেটরের স্কোয়ার, সেইটা তার অ্যাকচুয়াল রেজাল্টেন্টটা কি হবে তুমি দেখতে চাইবে না, সবসময় একটা ফাংশন ধরে নিয়ে সেই ফাংশনের উপরে অপারেটর দুটো পরপর করে কাজ করিয়ে ফাইনালি ওই ফাংশনটাকে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে দিয়ে করসপন্ডিং অপারেটরটাকে পেয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা ঠিক আছে, তাহলে যে কাজটা দিলাম এটা আর আমি আর করছি না, নিজেরা এটা করবে। হুম, হলো? আচ্ছা, এবারে চলো, এবারে হচ্ছে যে এই কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কিছু কমিউটেশন অ্যালজেব্রা আছে, সেটা একটুখানি বোঝার দরকার। ধরো তুমি কিছু কমিউটেশন অ্যালজেব্রা দেখতে চাইছো, কমিউটেশন রিলেশন মানে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন তোমার দরকার পড়বে, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। আচ্ছা, যখন তুমি ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনগুলোকে বের করছো, তখন মানে দেখবে এল এক্স এল ওয়াই এই যে কমিউটেটরটা, এটা হচ্ছে মানে মানে আসলে আমি মানে করার আগে প্রথমে জিনিসটাকে লিখে দিচ্ছি যে এল এক্স এল ওয়াই কমিউটেটরটা অ্যাকচুয়ালি কি হয়, সেটা দেখবে বেশ মনে রাখার সুবিধা আছে। আই এইচ প্লাস এল জেড হয়, এল ওয়াই এল জেড যদি করো মানে ক্লক ওয়াইজ আর কি, এক্স এর সঙ্গে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে এল ওয়াই এল জেড করলে এটা বেরোবে আই এইচ কস এল এক্স, আর যদি তুমি এল জেড এল এক্স করো সেটা বেরোবে যে আই এইচ কস এল ওয়াই। এই তিনটে খুব ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন।
আর যেটা ইম্পর্টেন্ট যে এল স্কোয়ারের সঙ্গে কিন্তু সবাই কমিউট করে, এল স্কোয়ার এল এক্স ইকুয়াল টু এল স্কোয়ার এল ওয়াই ইকুয়াল টু এল স্কোয়ার এল জেড, এইগুলো তোমার অ্যাকচুয়ালি তোমার জিরো দেবে। তাহলে এই হচ্ছে কমিউটেশন রিলেশনসটা, মানে এটা ধরো এই তিনটা একই রকমের, এইটা 1 নম্বর ধরো বললে, এইগুলো তিনটা একই রকমের, আর 2 নম্বর হচ্ছে এইটা, মানে এই প্রথমটার একটা করলেই তুমি বাকিগুলো করতে পারবে, আর পরেরটাও ঠিক একই রকমের, যে কোনো একটা করলে তুমি পরেরগুলোকে সাডেনলি করতে পারবে। তাহলে এইটা। আর এবারে এই কমিউটেশন রিলেশনগুলো তুমি কেমন করে প্রুভ করবে? আর এই কমিউটেশন রিলেশনগুলো প্রুভ করার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে জাস্ট কমিউটেশন অ্যালজেব্রাকে প্রপারলি কাজে লাগিয়ে করা, আর একটা হচ্ছে একদম ফেঁদে কষা, মানে একটা ওয়েব ফাংশন ধরে নিয়ে সেখান থেকে পুরো জিনিসটাকে ফেঁদে কষা। ফেঁদে কষলে দেখবে দুদিক থেকে জিনিসটা তোমার কেমন করে সমান হয়ে যাচ্ছে, সেটাকে দেখে নাও। আচ্ছা, আমি যে কোনো একটা রকম ভাবে করে দিচ্ছি, তুমি একরকম ভাবে করবে। তোমাকে যেটা আমি মানে করে দিচ্ছি সেটা হচ্ছে এরকম, ধরো ধরো লেটসে এই একদমই কোনো ফাংশন টাংশন না ধরে এল এক্স এল ওয়াই এই কমিউটেশনটা তুমি বের করতে চাইছো, ঠিক আছে? আচ্ছা, দেখো এল এক্স এল ওয়াই যখন তুমি করছো, এল এক্সটা কত না ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, মানে আমি একটা ডিফারেন্সিয়াল ফর্মে লিখছি না, একটা সিম্বলিক্যালি লিখছি এইটা। আর এল ওয়াইটা কত জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এটা। আচ্ছা, এবার কমিউটেশন অ্যালজেব্রা আমরা আগের সেমিস্টারে শিখেছি, সেখানে কিন্তু তুমি করো, দেখো এইখানে হচ্ছে এই দুটো অপারেটরের বিয়োগফল আছে, এখানে দুটো অপারেটরের বিয়োগফল আছে। তুমি এটাকে যেটা করতে পারো যে প্রথমে ধরো এইটার সঙ্গে এটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে, ওয়াই পি জেড কমা জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এই একটা থাকবে, মাইনাস জেড পি ওয়াই কমা জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এরকম একটা থাকবে। মানে এটাকে তুমি যারা এ মাইনাস বি ভাবো আর পুরোটাকে সি ভাবো, মানে এইটাকে তুমি ভাবো এ, এটাকে ভাবো বি, তাহলে এটা এ মাইনাস বি হলো, এটাকে তুমি ভাবো সি। তাহলে কিন্তু এরকম হতো যে আমি রুলটাকে তোমায় শিখিয়ে দিচ্ছি, যেহেতু যদি এরকম হয় কিন্তু এ মাইনাস বি কমা সি যদি কমিউটেটর তোমার হয়, তাহলে সেটা হয়ে যায় হয়তো কত না এ সি কমিউটেটর মাইনাস বি সি কমিউটেটর। এই কমিউটেশন অ্যালজেব্রা সব শেখানো হয়েছিল। এটা যদি প্লাস মাইনাস হতো, তো এখানে তোমার প্লাস মাইনাস হয়ে যেত। তো এইটাকে আমি এখানে কাজে লাগিয়ে, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এই একটা কমিউটেটর দুটো কমিউটেটরে ভাঙলো। আচ্ছা, আবার যদি ধরো তুমি এইটাকে ধরো এ ভাবো, এইটাকে তুমি বি ভাবো, আর এটাকে তুমি সি ভাবো, তাহলে এ কমা বি মাইনাস সি যদি হয়, ওই একই রকমের রুল থেকে তুমি এটাকে লিখতে পারো ওয়াই পি জেড কমা জেড পি এক্স, এইটা একটা ভাঙলো, মাইনাস ওয়াই পি জেড এক্স পি জেড, এটা একটা রইল। আবার এইখানে ঠিক একই রকম ভাবে মাইনাস জেড পি এক্স জেড পি ওয়াই জেড পি এক্স, এটা হলো। এই যে জেড পি ওয়াই জেড পি এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে জেড পি ওয়াই আর এক্স পি জেড, এটা হলো। চারটে ভাগে তোমার ভেঙে গেল। তাহলে প্রথমে দেখো এইখানে দুটো টার্ম ছিল, এখানে দুটো টার্ম ছিল, তুমি ভাঙলে এখন চারটে কমিউটেটরে সেটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো যেটা, যে এই যে পার্টটাকে তুমি এক কাজ করো, সেটা হচ্ছে যে এইটাকে এ বি, একটাকে এ একটাকে বি, এটাকে তোমার ধরো সি ভাবো, তাহলে এইটাকে তুমি লিখতে পারো ওয়াই ওয়াই ইন্টু পি জেড ইন্টু জেড পি এক্স, এটা লিখতে পারো, প্লাস ওয়াইটা আগে হয়ে গেল, পি জেড জেড পি এক্স হয়ে গেল, আর একটা হচ্ছে তোমার ওয়াই এর সঙ্গে জেড পি এক্স হলো ইন্টু পি জেড হলো। এটা কেন লিখছি দেখো, মানে আসলে এইটা একটা ফর্মুলা আছে, মানে যেহেতু তোমার ধরো
এ বি কমা সি এরকম যদি কমিউটেটর হয়, তুমি সেটাকে লিখতে পারো এ ইন্টু বিসি কমিউটেটর প্লাস এসি ইন্টু বি কমিউটেটর। ঠিক আছে, এইটা মানে এ বি কমা সি যদি হয় তাহলে এ বি কমা সি প্লাস এসি কমা বি। আমি এখানে সেই রুলটাকে কাজে লাগিয়েছি। তুমি ভাবো এই ওয়াইটা হচ্ছে আমার এ, পিজেডটা হচ্ছে বি, আর জেড পি এক্সটা অ্যাজ এ হলো হচ্ছে তোমার সি। তাহলে এই এই যে প্রথম কমিউটেটরটা এখন দুটো কমিউটেটরে ভাঙবে। সিমিলারলি পরেরটা তোমার দুটো কমিউটেটরে ভাঙবে। তাহলে আমি এটাকে জাস্ট মানে এই যে পরের যে দুটো আছে আর কি, মানে সেটাকে মাইনাস লেখো বা প্লাস লেখো, যাই করো না কেন, সেটা আনইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তুমি যদি একই রকম করে এটাকে মাইনাস করলে এখানে তোমার দুটো টার্ম আসবে, দুটো টার্ম আসবে। ঠিক এখানে মাইনাস করে এখানে তোমার দুটো টার্ম আসবে। আর শেষেরটা তুমি আবার লিখছো, শেষেরটা দেখো, শেষেরটা হচ্ছে তোমার জেডটাকে, জেডটাকে রাখো, জেডটাকে রেখে তুমি পিওয়াই ইন্টু এক্স পিজেড কমিউটেটর হলো এইটা, প্লাস জেড এর সঙ্গে এক্স পিজেড কমিউটেটর, তার সঙ্গে পিওয়াইটা জাস্ট পড়ে রইল। মানে আমি কি করছি, প্রথমটাকে এক্সপ্রেসিভলি লিখলাম, শেষটাকে এক্সপ্রেসিভলি লিখলাম, আর মাঝেরগুলো তুমি জাস্ট এমনি মানে ডট ডট করে লিখে দিলে আর কি। মানে বেসিক্যালি এখানে যেমন 4টে কমিউটেটর ছিল, সেখান থেকে 8টা কমিউটেটর হবে। ঠিক আছে, এবং 8টা কমিউটেটর যা হচ্ছে সেটা কোন রুল ফলো করে করছি পরিষ্কার বুঝতে পারছি যে এ বি কমিউটেটর সি যদি হয় তাহলে এ ইন্টু বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর ইন্টু বি। তাহলে বুঝতে পারলে এইখান থেকে এইটা কেমন করে লিখলাম, তোমার কাছে পরিষ্কার? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে মানে এল এক্স এল ওয়াই কমিউটেটর। দেখো যেহেতু তুমি আবার এ কমা বি ইন্টু সি যদি হয় তাহলে সেটাকে কি করে লিখতে পারো না, এ বি কমিউটেটর সি প্লাস বি ইন্টু এসি কমিউটেটর, এভাবে লিখতে পারা যায়। তা সেখান থেকে তুমি দেখো এখানে খেয়াল করো যে এই যে পার্টটাকে তুমি লিখতে পারছো, ওয়াইটা যেমন আছে থাক, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে এখানে পিজেড জেড পিএক্স যদি হয় তাহলে পিজেড জেড ইন্টু পিএক্স অপারেটর, তাহলে পিজেড জেড ইন্টু সরি পিএক্স, সরি পিএক্স হলো প্লাস, এই যে প্রথমে এটাকে তুমি এ ভাবছো, এটাকে বি ভাবছো, এটা সি ভাবো, তাহলে এ বি সি কমিউটেটর প্লাস হচ্ছে তোমার জেড ইন্টু পিজেড পিএক্স কমিউটেটর প্লাস জেড ইন্টু পিজেড পিএক্স কমিউটেটর। এইটা, এটা ফার্স্ট পার্টটা হলো, মানে জাস্ট এই রুলটাকে কাজে লাগিয়েছি। মানে এ কমা বিসি যদি হয় তাহলে এ বি ইন্টু সি কমিউটেটর প্লাস বি ইন্টু এসি কমিউটেটর, সেটাকে কাজে লাগিয়েছি এটা। আচ্ছা, ঠিক একই রকম করে সেকেন্ড পার্টটা থেকে তোমার একটা দুটো তিনটে চারটে আসবে, তারপরেরটার থেকে একটা দুটো তিনটে চারটে আসবে এইটা। আর আমি লাস্টেরটাকে জাস্ট লিখছি এটা। ও মানে সরি, মানে আরো ব্যাপার ছিল, মানে সরি, এইটাকে ভাঙলাম, তাহলে এইখান থেকে তোমার আরো দুটো আসবে, এখান থেকে আরো দুটো আসবে, এখান থেকে আরো তোমার লিখে দিচ্ছি প্লাস আরো তোমার দুটো আসতো এইটা, প্লাস তারপরে যেটা ছিল মানে এখানে দুটো দুটো চারটে, সেকেন্ড যেটা আমি লিখিনি সেখান থেকে চারটে পাবো, থার্ডটা থেকে চারটে পাবো। আচ্ছা, ফোর্থটা থেকে প্রথম যে দুটো সেগুলো লিখছি না, শেষের দুটো লিখছি। এই যে প্রথম দুটো লিখলাম না, তাহলে শেষের দুটো লিখছি। তাহলে জেড ইন্টু এক্স পিজেড যখন হচ্ছে, যেটা হবে কি, এটা এটা হচ্ছে তোমার মানে এই যে এইটা মানে পিওয়াইটা শেষে কমন আছে থাক, জেড ইন্টু এক্স পিজেড যদি হয় তাহলে তোমার জেড ইন্টু এক্স কমিউটেটর ইন্টু পিজেড রইল এইটা, প্লাস এক্স ইন্টু জেড পিজেড কমিউটেটর, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল। এই যে আমি এটা লিখছি দেখো, তাহলে মানে প্রথমে হচ্ছে জেড এক্স কমিউটেটর, শেষে পি জেড, তারপরে এক্সটাকে বাইরে রেখে জেড পি জেড কমিউটেটর, আর তার সঙ্গে বাইরে গুণ আছে তোমার একটা পিওয়াই, তোমার গুণ রয়ে গেছে, পিওয়াইটা গুণ রয়ে গেছে।
তার মানে দেখো তুমি টোটাল কমিউটেটর ভাঙলে টোটাল কমিউটেটরের সংখ্যা এখন 16টা হয়ে যাবে, কারণ 8টা থেকে প্রত্যেকটা দুটো দুটো করে ভাগ হয়ে গিয়ে তোমার 16টা হয়ে যাবে। আমি জাস্ট প্রথমের দুটো আর শেষের দুটোকে লিখলাম, আর বাকিগুলোকে ব্র্যাকেট করে মানে ডট 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 করে লিখে জাস্ট রেখে দিয়েছি। ঠিক আছে, এটা বোঝা গেল কেমন করে লেখা হচ্ছে? পরিষ্কার তো? ঠিক আছে, কি কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা এবারে দেখো এটা ওয়াই হলো। আচ্ছা তোমার এই যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন গুলো জানা আছে তোমার? ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন হচ্ছে তুমি যদি এক্স এর সঙ্গে পিএক্স আর ওয়াই এর সঙ্গে পিওয়াই আর জেড এর সঙ্গে পিজেড এইগুলোকে করো, সেটা আই এইচ কস দেয়, আদারওয়াইজ সব জিরো দেয়। এটা জানা আছে, মানে মানে আদারওয়াইজ জিরো হচ্ছে মানে এক্স এর সঙ্গে পিওয়াই বা এক্স এর সঙ্গে ওয়াই বা পিওয়াই এর সঙ্গে পি, মানে যা করবে এগুলো সব জিরো দেবে, শুধুমাত্র এইগুলোই তোমার নন জিরো ভ্যালু দেয়। তাহলে এবারে দেখো, তাহলে জেড পিজেড যদি আই এইচ কস হয়, তাহলে পিজেড জেডটা কত? মাইনাস আই এইচ কস। এখানে পিএক্স যেমন আছে আছে। এবারে দেখো পিজেড এর সঙ্গে পিএক্স করলে কত হবে? জিরো দেবে। শুধু তাই না, বাকি সবাই কিন্তু তোমার জিরো দেবে। 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, এই 15টা তুমি মাঝে জিরো পাবে, মানে 1 2 3 4 না কটা হলো? 14টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, শেষেরটা বাদ দিয়ে 14টা তোমার জিরো হলো। আর লাস্টেরটা তোমার দেবে কত? এটা এক্স হচ্ছে, জেড পিজেডটা হচ্ছে এখান থেকে হচ্ছে আই এইচ কস হচ্ছে, আর এটা পিওয়াই আছে, পিওয়াই হচ্ছে এটা। কারণটা দেখো, তুমি খেয়াল করে দেখো যে আমি কেন প্রথম থেকেই এই ফার্স্টেরটা লাস্টেরটা ভাবছি, যে আমি জানি এক্স এর সঙ্গে পিএক্স, ওয়াই এর সঙ্গে পিওয়াই এবং জেড এর সঙ্গে পিজেড যদি থাকে তবেই সেটা নন জিরো হয়, আদারওয়াইজ সেটা জিরো হয়। তো এই যে মাঝের টার্মগুলোকে খেয়াল করে দেখো, আমি কেন এগুলোকে আর স্পেশালি লিখিনি, তুমি একটু খেয়াল করে দেখো যে ধরো এই যে টার্মটাকে তুমি দেখছো, এখানে ওয়াই পিজেড আছে, এখানে এক্স পিজেড আছে, কিন্তু এখানে ওয়াই থাকলে এখানে পিওয়াই থাকতেই হবে, এখানে পিজেড থাকলে এখানে জেড থাকতেই হবে, সেটা নন জিরো হওয়ার জন্য। কিন্তু এইগুলোর মধ্যে সেই সম্ভাবনা নেই, সেজন্য এই মাঝেরগুলোকে লিখে আর ক্লামজি করে লাভ হচ্ছে না। সিচুয়েশন হচ্ছে পরের ক্ষেত্রেও তাই আর কি। হ্যাঁ, তাহলে এটা হবে প্রথমটাই নন জিরো থাকবে, শেষেরটা নন জিরো থাকবে, বাকি সব তোমার জিরো হয়ে যাবে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে তাহলে? দেখো মাইনাস আই এইচ ক্রস, সরি মাইনাস আই এইচ ক্রসটা বাদ, এখন প্লাস আই এইচ ক্রস, প্লাস আই এইচ ক্রস নিয়ে নাও, প্লাস আই এইচ ক্রস থাকছে কত? এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স, এটা। তাহলে আই এইচ কস হলো মানে প্লাস, মানে আর প্লাসটা না লিখলেও চলবে। আর এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্সটা কত হয়? তোমার বেসিক্যালি এল জেড হয়, এটা। মানে কি বুঝতে পারলে? দেখো ক্লিয়ারলি ক্লিয়ারলি এল এক্স এল ওয়াই এই কমিউটেটরটা তোমার অ্যাপিয়ার করলে কি করে? আই এইচ কস এল জেড, এইটা তোমার দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কেমন করে অপারেটর অ্যালজেব্রাটাকে আমি কাজে লাগিয়ে, মানে আমি জাস্ট এক্সপ্রেসিভলি একটা ফাংশন ধরে পুরোটাকে করলাম না, জাস্ট অপারেটর অ্যালজেব্রাটা আমার জানা ছিল, কমিউটেশন রিলেশনসগুলো আমার জানা ছিল, সেগুলোকে কাজে লাগিয়ে আমি জাস্ট এল এক্স এল ওয়াই কমিউটেটরতে আই এইচ কস এল জেড হবে সেটা দেখে ফেললাম। ঠিক একই রকম করে সিমিলারলি বাকি দুটো তুমি দেখাতে পারবে। সিমিলারলি এল ওয়াই এল জেড এই কমিউটেটরটাকে যদি ক্যালকুলেট করো, সেটা বেরোবে হচ্ছে আই এইচ কস এল এক্স বেরোবে তোমার, আর এল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এল জেড এল এক্স যদি তুমি করো, সেটা হচ্ছে তোমার আই আই এইচ ক্রস এল ওয়াই হিসেবে অ্যাপিয়ার করবে। তারপরেরটা একই রকম করে হয়ে যাবে। দেখো এই যেটা করলাম, এটা কারো বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এই তো তোমার যেখানে যেখানে এক্স পিএস ওয়াই পিওয়াই আর জেড পিজেড হবে সেটাই নন জিরো হবে, আদারওয়াইজ জিরো। আদারওয়াইজ জিরো মানে ধরো এক্স এর সঙ্গে যদি তোমার পিওয়াই থাকে বা এক্স এর সঙ্গে যদি তোমার পি জেড থাকে, বা ধরো ওয়াই এর সঙ্গে যদি তোমার পি এক্স থাকে বা ওয়াই এর সঙ্গে যদি তোমার পি জেড থাকে বা জেড এর সঙ্গে যদি তোমার পি এক্স থাকে
বা জেড এর সঙ্গে যদি তোমার পি ওয়াই থাকে, এগুলো সব তোমার জিরো দেবে। মানে এক্স এর সঙ্গে পি এক্স থাকতে হবে, ওয়াই এর সঙ্গে পি ওয়াই থাকতে হবে, জেড এর সঙ্গে পি জেড থাকতে হবে, তবেই শুধুমাত্র নন জিরো, সেটা আই এইচ কর, বাকি সব তোমার জিরো হয়ে যাবে। হ্যাঁ, আর দুটো পজিশন কম্পোনেন্ট একে অপরের সাথে সবসময় কমিউট করবে, মানে এক্স এর সঙ্গে এক্স বলো, এক্স এর সঙ্গে ওয়াই বলো, এক্স এর সঙ্গে জেড বলো, এগুলো তো সাডেনলি জিরো হবেই। বা পি এক্স এর সঙ্গে পি এক্স বলো, পি এক্স এর সঙ্গে পি ওয়াই বলো, বা পি এক্স এর সঙ্গে পি জেড বলো, এগুলো সব জিরো হবে। মানে পজিশনের সাথে কমিউট করে, মোমেন্টাম কম্পোনেন্টের সাথে সবসময় কমিউট করে। যে পজিশন মোমেন্টামের গল্প, মানে যখন ক্যানোনিক্যাল পেয়ার এক্স পি এস ওয়াই পি ওয়াই জেড পি জেড, তখন আই এইচ কস হবে, আদারওয়াইজ সেগুলো সব জিরো হবে। এইগুলো সব ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন, যেটা দেখো তুমি আগে সব পড়েছো এগুলো, ঠিক আছে। এইগুলো আমি এখানে কাজে লাগাচ্ছি। তার মানে আমি প্রথম থেকেই বলছি যে যখন তুমি কমিউটেটর ফর্মে ভেঙে ফেললে, তখন তোমার খেয়াল রাখতে হবে এক্স এর সঙ্গে পি এক্স থাকতে হবে, ওয়াই এর সঙ্গে পি ওয়াই থাকতে হবে, জেড এর সঙ্গে পি জেড থাকতে হবে। যখন তুমি ভাঙবে, তখন দেখো না এইখানে আছে ওয়াই পি জেড, এখানে আছে জেড পি এক্স, মানে ওয়াই এর সঙ্গে পি ওয়াইও নেই, পি জেড এর সঙ্গে এদিকে একটা জেড আছে, তাহলে যে পি জেড জেড থাকবে বলে এটাকে আমরা রাখতে হবে। কিন্তু পরেরটা যখন রাখছি, ওয়াই এর সঙ্গে দেখো এখানে কোনো পি ওয়াই নাই, পি জেড এর সঙ্গে এখানে কোনো জেড নাই। এখানে খেয়াল করো, জেড এর সঙ্গে কোনো পি জেড নাই, পি ওয়াই এর সঙ্গে কোনো ওয়াই নাই, তো এগুলো অটোমেটিক্যালি জিরো হবে। আবার শেষেরটা দেখো, জেড এর সঙ্গে এক্স পিজেড আছে, মানে জেড এর সঙ্গে কিন্তু একটা পিজেড আছে, সেটা তোমার নন জিরো হতে পারে, সেখানে সেটাকে তোমাকে এক্সপ্লিসিটলি লিখতে হচ্ছে। এখানে ফার্স্টটাকে এক্সপ্লিসিটলি লিখলাম, শেষটাকে এক্সপ্লিসিটলি লিখলাম, মাঝেরগুলোকে লেখা না লেখা সমান, কিন্তু দিনের শেষে ওটা তোমার আলটিমেটলি জিরো হবে। তুমি কিন্তু পুরোটাকে খুলে লিখেও দাও, লিখে দিয়েও দেখবে মানে ওটা আলটিমেটলি জিরো হিসেবে অ্যাপিয়ার করবে। ওই জন্য ওটাকে নিয়ে আর মাথা ঘামাচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে হ্যাঁ স্যার। এটা? আচ্ছা, এবারে তুমি যদি এল স্কোয়ারের সঙ্গে এল এক্স এরকম কোনো একটা কমিউটেটর বের করতে চাও, কি করবে তুমি? দেখো, এল স্কোয়ার অপারেটর মানে হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল এল জেড স্কোয়ার, এইটা তার সাথে এল এক্স কমিউটেটর। আচ্ছা, তাহলে তুমি এটাকে লিখতে পারছো এল এক্স স্কোয়ারের সঙ্গে এল এক্স কমিউটেটর প্লাস এল ওয়াই স্কোয়ারের সঙ্গে এল এক্স কমিউটেটর প্লাস এল জেড স্কোয়ারের সঙ্গে এল এক্স কমিউটেটর, এটা হলো। আচ্ছা, কোন একটা অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সঙ্গে সবসময় কমিউট করে, তো এটা জিরো হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এই যে ফর্মুলাটা আমি শিখিয়েছিলাম, এ বি কমা সি, এরকম যদি কমিউটেটর থাকে তোমার কি লিখতে হয়, এ ইন্টু বিসি কমিউটেটর লিখতে হয় প্লাস এসি কমিউটেটর ইন্টু বি লিখতে হয়, এটা এটা। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, যদি তোমার দুটো অপারেটর একই হয়ে যায় কি হবে, মানে এ আর এ যদি হয়, তাহলে এখানে বি এর জায়গায় সিম্পলি এ বসিয়ে দেবো আমি। সেখান থেকে দেখো, তাহলে এল ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এল ওয়াই ইন্টু এল ওয়াই, তাহলে এই ফর্মুলা থেকে লিখলে কি হবে, এল ওয়াইটাকে বাইরে রেখে এল ওয়াই এল এস কমিউটেটর একটা হলো, প্লাস হচ্ছে এল ওয়াই এল এস কমিউটেটর রেখে এল ওয়াইটা বাইরে দেখবে, এটা মানে দেখো এখানে দেখো এ বি সি কমিউটেটর যদি হয়, তাহলে এটা লিখছো তো, তাহলে এ আর বি সমান করে দাও, তাহলে কি হবে, এ ইন্টু এসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর ইন্টু এ, সেরকম ভাবে লিখলাম। ঠিক একই রকম ভাবে পরেরটা কি হবে, এল জেডটাকে তুমি রেখে দাও, এল জেড এল এক্স কমিউটেটর প্লাস হচ্ছে এল জেড এল এক্স কমিউটেটর করে শেষে তোমার এল জেড রয়ে গেল, এইটা। এটা কেন লিখতে পারলে, কারণ এই ফর্মুলাটা আছে বলে। তো ভালো, এটা জিরো হলো, প্লাস এল ওয়াইটা তুমি রাখলে। আচ্ছা, এল ওয়াই এল এক্স, এই যে আগে যে শিখিয়েছি আমি এল ওয়াই এল এক্স, দেখো এল এক্স এল ওয়াই যদি আই এইচ কস এল জেড হয়, তাহলে এল ওয়াই এল এক্স কত হবে, মাইনাস আই এইচ কস এল জেড, তাহলে এইটা হয়ে যাবে কত, মাইনাস আই এইচ কস এল জেড, এইটা। এটা ঠিক একই রকম ভাবে প্লাস এটা হচ্ছে মাইনাস আই এইচ কস এল জেড, তার সঙ্গে এল ওয়াই গুণ হলো, এটা। আর এখানে কত হচ্ছে, প্লাস এল জেডটা আছে, বাট এল জেড এল এক্সটা কত, আই এইচ কস এল ওয়াই, এটা। আর এটা কত, আবার প্লাস আই এইচ কস এল ওয়াই, এখানে তোমার এল জেড আছে, এটা।
তো দেখো তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস আই এইচ কস এল ওয়াই এল জেড, তারপরেরটা মাইনাস আই এইচ কস এল জেড এল ওয়াই, তারপরেরটা প্লাস আই এইচ কস এল জেড এল ওয়াই, তারপরেরটা প্লাস আই এইচ কস এল ওয়াই এল জেড। এইটা তো দেখো মাইনাস আই এইচ কস এল ওয়াই এল জেড আর প্লাস আই এইচ কস এল ওয়াই এল জেড, এইটা এই দুটো তোমার কেটে গেল, আর মাইনাস আই এইচ কস এল জেড এল ওয়াই প্লাস আই এইচ কস এল জেড এল ওয়াই এটা তোমার কেটে গেল, তোমার আলটিমেট উত্তরটা বেরোলো 0। এটা সিমিলারলি তুমি দেখাতে পারবে, সিমিলারলি এল স্কোয়ার এল ওয়াই এটাও 0 হচ্ছে, অ্যান্ড এল স্কোয়ারের সঙ্গে এল জেড এটাও কিন্তু তোমার 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার এল ওয়াইটাও 0 হবে, এল স্কোয়ার এল জেডটাও তোমার কিন্তু 0 হচ্ছে। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্টগুলো একে অপরের সাথে কমিউট করে না, কিন্তু তারা মানে সবসময় এল স্কোয়ারের সাথে কমিউট করে। তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, এই যে কমিউট করা না করা, সেইখান থেকে তোমার সকল কনস্ট্যান্ট অফ মোশন পাওয়া, সেইখান থেকে তোমার ওই সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস পাওয়া, এগুলো সব একে অপরের সাথে রিলেটেড ছিল। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে যেহেতু এল এক্স এল ওয়াই এল জেড do not commute with each other, যেহেতু Lx, Ly and Lz do not commute with each other, they cannot have simultaneous set of eigenfunctions. They cannot have set of simultaneous eigenfunctions. অর্ডারটা পাল্টে দেওয়া, cannot have set of simultaneous eigenfunctions, cannot have set of simultaneous eigenfunctions। মানে এটা ওই একটা থিওরেম ছিল, মনে পড়ছে কিনা দেখো, the necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute। তাদের যদি কমিউট করতো তাহলে তাদের সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশন থাকতো। সেখানেই বলছি কি এল এক্স এল ওয়াই এল জে ডু নট কমিউট উইথ ইচ আদার, মানে অ্যাজ হ্যাঁ আদার দে ক্যানট হ্যাভ সাইমালটেনিয়াস, মানে সেট অফ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। আচ্ছা, এবার সাইমালটেনিয়াস আইগেন ফাংশন না থাকলে কি হবে? সাইমালটেনিয়াস আইগেন ফাংশন যদি না থাকে, মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করলে তুমি কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল এক্সাক্ট ভ্যালুটা তুমি বের করতে পারবে আর কি, মানে আইগেন ভ্যালু হিসেবেই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল ভ্যালুটা বেরিয়ে আসবে। যদি তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে না হয় তাহলে সবসময় একটা আনসার্টেনটি থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি, তার মানে এটা দাঁড়াচ্ছে যে উই ক্যানট মেজার এল এক্স এল ওয়াই অ্যান্ড এল জেড simultaneously with arbitrary precision. There must be an uncertainty in their simultaneous measurement. মানে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, মানে অন্যরকম ভাবে বলতে গেলে যদি কমিউট করে যায় আর কি। হ্যাঁ, তোমার মনে আছে যে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে ধরো এ একটা ক্লাসিক্যাল অবজারভেবল আর বি একটা ক্লাসিক্যাল অবজারভেবল, তাদের আনসার্টেনটি প্রোডাক্টটা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রোডাক্টটা কি হয়, গেটার ইকুয়াল টু, তো এ বি অপারেটর দুটো তাদের কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই হয়, তাই তো? এটা হচ্ছে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে জেনারেলি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে যদি এ আর বি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল হয় এবং এ ক্যাপ এবং বি কে তাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তাহলে সিগমা সিগমা বাই গেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই। এবারে যখন এল এক্স এল ওয়াই এল জেড যদি এক অপরের সাথে কমিউট করছে না,
তাহলে কি হচ্ছে, সিগমা বিটা জিরো হবে না, এটা নন জিরো হবে। সেখানে আমি বলছি তাদের একটা আনসার্টেনটি রয়ে যাচ্ছে, বা তাদেরকে তুমি সাইমালটেনিয়াসলি তার ভেক্টর স্পেসটা মাপতে পারছো না। এটা এটা কিন্তু দেখো, বাট এল স্কোয়ার এল এক্স এই কমিউটেটরটা, এইটা যেহেতু জিরো হচ্ছে, অর তুমি বলতে পারছো এল স্কোয়ারের সঙ্গে এল ওয়াই এই কমিউটেটর জিরো হচ্ছে, অর এল স্কোয়ারের সঙ্গে এল জেড এই কমিউটেটর জিরো হচ্ছে। এখান থেকে তুমি যেটা বলতে পারছো যে যে এল স্কোয়ার অ্যান্ড one of the components of angular momentum, one of the components of angular momentum মানে হচ্ছে Lx or Ly or Lz, তিনজনের নয় কিন্তু যে কোনো একটা, can have a set of simultaneous eigenfunction। তার মানে এটা দাঁড়াচ্ছে যে one of the components Lx or Ly or Lz can be measured precisely and simultaneously with এল স্কোয়ার। মানে এটা হচ্ছে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্টকে তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে বা প্রিসাইজলি তুমি মাপতে পারবে। তিনজনকে কিন্তু পারবে না। তিনজনকে সাইমালটেনিয়াসলি কেন পারবে না? কারণ তারা একে অপরের সাথে কমিউট করে না। কিন্তু এল স্কোয়ারের সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড কমিউট করে বলে তুমি যদি এল স্কোয়ারটাকে এক্স্যাক্টলি মাপতে পারো, তার সঙ্গে আর যে কোনো একজনকে তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে। সেটা এল এক্স হতে পারে, অথবা এল ওয়াই হতে পারে, অথবা এল জেড হতে পারে। কিন্তু যখনই তুমি এল এক্সকে এক্স্যাক্টলি মেপে ফেললে, তখন কিন্তু এল ওয়াই আর এল জেডকে এক্স্যাক্টলি পারবে না, বা এল ওয়াইকে মেপে ফেললে এল এক্স এবং এল ওয়াইকে এক্স্যাক্টলি পারবে না, বা এল জেডকে মেপে ফেললে তুমি তার সঙ্গে এল এক্স আর এল ওয়াই কিন্তু পারবে না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য পরবর্তীকালে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা রিজিড রোটার প্রবলেম বা এই ধরনের প্রবলেম তুমি করবে, তখন দেখবে দুটো জিনিস নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হই। একটা হচ্ছে এল স্কোয়ার, আর তার সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে যে কোনো একটাকে আমরা ইউজুয়ালি এল জেডটাকে নিয়ে ইন্টারেস্টেড হই। আসলে এল জেডটাকে নিয়ে কেন আমি বেশি ইন্টারেস্টেড ইনস্টেড অফ এল এক্স এল ওয়াই, সেটা আমি পরে আসছি। কারণ কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এল এক্স এল ওয়াই এবং এল জেড এর তাদের যে স্ট্রাকচারগুলো বেশ একই রকমের দেখতে। মানে এল এক্স এল ওয়াই এল জেড এর যদি কমপ্লিকেশন রেসপেক্টে তুমি দেখো বা অপারেটরের এক্সপ্রেশনটাকে যদি দেখো, তিনটা একই রকমের দেখতে। হ্যাঁ, সেখানে তোমার এক্ষেত্রে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে এল এক্স ওয়ালে এল ওয়াই মানে এল স্কোয়ারকে তো গুরুত্ব দিতেই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এল এক্স এল ওয়াই এবং এল জেড এর মধ্যে কোনটাকে আমি ইম্পর্টেন্স দেবো, কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তার কোনো প্রেফারেন্স নাই। তুমি তিনটের যে কোনো একটাকে মানে নিতে পারো। তিনটের একই রকমের কমপ্লিকেশন রেসপেক্টে তিনটে একই স্ট্যাটাসে। কিন্তু এরপরে যখন আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাব, মানে এখনই যাচ্ছি আর কি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে এল এক্স এবং এল ওয়াই তার যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা, সেটা অনেক বেশি কমপ্লিকেটেড দ্যান দ্য এল জেড অপারেটর। মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু এল জেড যে অপারেটরটা, তার ফর্মটা ভীষণ সিম্পল, মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ফাই। হোয়ারাজ এল এক্স এবং এল ওয়াই কিন্তু কমপ্লিকেটেড ফর্ম। এবারে তুমি যখন কোয়ান্টাম মেকানিক্যালি কোনো একটা পার্টিকুলার প্রবলেম করার চেষ্টা করবে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে যেহেতু এল স্কোয়ারটা তো নিতেই হচ্ছে, তাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। এবার এল এক্স এল ওয়াই এল জেড তিনটে যদি সেম স্ট্যাটাস হয়, এবারে এল জেড এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সিম্পল হয়ে যাওয়ার জন্য এল জেড অপারেটরটাকে যখন কাজ করাবে, মানে আইগেন ভ্যালু বের করতে চাইবে বা অ্যাভারেজ ভ্যালু বের করতে চাইবে, তখন জিনিসটা তোমার পক্ষে অনেক সহজ হবে। সেই সুবিধের জন্য লোকে যেটা করে যে এল স্কোয়ারের সঙ্গে এল জেডটাকে অ্যাকচুয়ালি গুরুত্ব দেয়। তোমরা যখন দেখবে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়েছো বা কিছু, মানে এর আগে বোর্ড থিওরিতে তো পড়েইছো, সেখানে দেখবে তোমার ওই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সঙ্গে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা লোকের প্রশ্ন জাগতেই পারে, কেন জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কেন এক্স কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ওয়াই কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আমি আলাদা করে বলছি না। দেখো, তিনজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তুমি যে স্পেসটাকে জেড ডিরেকশন বলছো, তুমি ভাবলে সেই ডিরেকশন থেকে এক্স ডিরেকশন ভাবতেই পারো, তোমার থেকে কেউ আটকাচ্ছে না। এটা জেনারেল চয়েস। কিন্তু আমি আমার সুবিধাটা পাচ্ছি কোথায়? না, যখন আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রবলেমগুলোকে করবো, অঙ্কটঙ্কগুলোকে কষবো, তখন এল জেড দিয়ে করলে জিনিসটা অনেক সিম্পল হবে দেন এল এক্স বা এল ওয়াই দিয়ে করলে। সেই জন্য এই কাজটাকে করা হচ্ছে।
ঠিক আছে, বোঝা গেল? আমি আসছি সেটা, মানে আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তার এক্সপ্রেশনগুলোকে লিখলে তখন জিনিসটা পরিষ্কার হবে। দেখো যতটুকু বলা মানে বলেছি সেটা পরিষ্কার বোঝা গেছে তো এখন পর্যন্ত যেটা বলা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথা বলতে হয় এইটুকু বললেই মোটামুটিভাবে চলে। সেটা হচ্ছে যে প্রথমে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করলে, অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টগুলোকে ক্লাসিক্যালি তুমি বের করলে, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলোকে তুমি লিখছো, তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর থেকে হচ্ছে তুমি জাস্ট কমিউটেশন রিলেশনগুলোকে বের করে ফেললে। এই কমিউটেশন রিলেশনগুলো ভীষণ তোমার কাজে লাগবে। আর এই কমিউটেশন রিলেশনগুলো জাস্ট ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি সেটা তুমি এখানে বুঝতে পারলে। এটা আচ্ছা, এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যখন একটা প্রবলেম সলভ করা হয় তখন বেশি কাজে লাগে। তাহলে এবারে আমি চলে আসছি কার্টিসিয়ান থেকে পোলারে চলে যাওয়ার চেষ্টা করছি। কার্টিসিয়ান থেকে পোলার তাতে আমি যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এইটা মানে তোমাকে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন জায়গায় বলি যে কার্টিসিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন তুমি কেমন করে করবে। মানে যারা আমার কাছে প্রথম থেকে পড়ো তাদের আমরা একটা ফিটনেস ট্রেনিং আমরা দিয়েছিলাম, মানে অঙ্কের কিছু ট্রেনিং দিয়েছিলাম। এই অঙ্কের ট্রেনিং এর ক্ষেত্রে আমি কেমন করে কার্টিসিয়ান থেকে পোলারে বা পোলার থেকে কার্টিসিয়ানে ট্রান্সফরমেশনগুলোকে করতে হয় সেগুলো খুব ডিটেলে শিখিয়েছিলাম। এবারে নিশ্চয়ই অনেকেই সব মানে মানে ক্লাসটাকে করনি বা অনেকেই ব্যাপারটা ভুলে গেছো। হ্যাঁ, তখন তো আর কিছু করার নেই আমার। হ্যাঁ, তাহলে আমি জাস্ট মানে ফাইনাল অ্যান্সারটা কি হবে আমি বলছি, আর কেমন করে এগোতে হবে বলছি। তোমার দায় হচ্ছে তোমার এই এই অঙ্কগুলোকে নিজে বাড়িতে কষে ব্যাপারটাকে করা। ধরো এই একটা পার্টিকুলার পয়েন্ট যেটা তোমার কার্টিসিয়ান, এই পার্টিকুলার পয়েন্ট ধরো কি বলছো যেটা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটাই হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা ফাই দিয়ে ধরো এক্সপ্রেস করা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টটাকে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যখন দেখছি এই ডিরেকশনটা যদি এক্স ডিরেকশন হয়, এই ডিরেকশনটা যদি ওয়াই ডিরেকশন হয়, এই ডিরেকশনটা যদি জেড ডিরেকশন হয়, তাহলে এক্ষেত্রে এই কোঅর্ডিনেটটা এক্স ওয়াই এর মানেটা কি? কোঅর্ডিনেটটা এক্স ওয়াই এর মানেটা হচ্ছে জাস্ট সিম্পলি এই যে তুমি এক্স অ্যাক্সিস বরাবর একটা লেন্থ গেলে, ব্যাপারটা কিরকম যে এক্স অ্যাক্সিস বরাবর তুমি এক্স লেন্থ গেলে, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ওয়াই লেন্থ গেলে, মানে এইটাই মানে হচ্ছে তোমার এইটা, আর জেড অ্যাক্সিস বরাবর জেড লেন্থ গেলে মানে বেসিক্যালি তোমার এইটা। তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর এক্স লেন্থ যাওয়া হলো, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই লেন্থ যাওয়া হলো, বা ওয়াই এর প্যারালাল বরাবর আছে ওয়াই লেন্থ যাওয়া হলো, তোমার সেইটা হচ্ছে এতটার সঙ্গে সমান, এতটার সঙ্গে সমান, এটা এতটার সঙ্গে সমান, এটা এতটার সঙ্গে সমান, আর জেড বরাবর হচ্ছে জেড লেন্থ গেল, তাহলে ওই পয়েন্টটাকে তুমি পৌঁছাচ্ছ। মানে এই লেন্থটা হচ্ছে এক্স, এই লেন্থটা হচ্ছে ওয়াই, আর এই লেন্থটা হচ্ছে জেড, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এক্স ওয়াই জেড এর মান। আচ্ছা এবার এইটাই যখন তুমি ধরো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছ তখন এই লেন্থটা হচ্ছে আর, এই যে রেডিয়াল ভেক্টর, এই লেন্থটা হচ্ছে তোমার আর, আর এইটা তোমার এই পজিটিভ জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটাকে করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। আর এবার তুমি কি করছো না এই এই যে রেডিয়াল ভেক্টরটা আরটা তার একটা প্রজেকশন দিচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন, প্রজেকশন এক্স ওয়াই প্লেন, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা আমি ফাই দিচ্ছি। তাহলে এই লেন্থটা হচ্ছে আর, সেটা তোমার জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা, আর এই রেডিয়াল ভেক্টর প্রজেকশন দিচ্ছে আমি এক্স ওয়াই প্লেনে, সেইটা তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে তোমার ফাই। এটা তাহলে সেইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো জাস্ট এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই হচ্ছে, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই হচ্ছে, আর জেডটা হচ্ছে তোমার আর কস থিটা হচ্ছে। দেখো মানে যেটা হচ্ছে যে তোমার এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই, মানে ব্যাপারটা দেখো যে এইটা যদি আর হয় আর জেড ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা হয়ে যাবে, এবার যে সঙ্গে অ্যাঙ্গেলটা লাগোয়া আছে সেটা হয়ে যাবে তোমার আর কস থিটা, আর এই যে ভ্যালুটা এইটা হয়ে যাবে তোমার তখন আর
সাইন থিটা, মানে এই লেনটা যদি এই লেনটা যখন তোমার আর কস থিটা হচ্ছে এটা, এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা বলে এটা আর সাইন থিটা হয়ে গেল। এবার এক্সটা তাহলে হয়ে যাচ্ছে আর সাইন থিটার কস ফাই কম্পোনেন্ট, সেখানে আর সাইন থিটা কস ফাই হচ্ছে এক্স, ওয়াইটা হচ্ছে তার সাইন ফাই কম্পোনেন্ট, আর সাইন থিটা সাইন ফাই, আর জেডটা হচ্ছে তোমার আর কস থিটা। তাহলে এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই এর মধ্যে সম্পর্কটা এরকম। এটাকে তুমি ঘুরিয়েও লিখতে পারো, আর থিটা ফাই জানলে যেমন এক্স ওয়াই জেড তুমি পেয়ে যেতে পারছো। আবার ঘুরিয়ে তুমি এইরকম ভাবে ভাবতে পারো যে আরটা হচ্ছে তোমার, দেখবে করে দেখবে এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে এটা। আচ্ছা থিটাটা এইখান থেকে দেখলে এটা কস ইনভার্স জেড বাই আর হয়ে যাচ্ছে, যে আর এর জায়গা তুমি লিখে ফেলতে পারো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। আর ফাইটা করার জন্য তুমি এই দুটো যদি রেশিও নিয়ে নাও, দেখো ট্যান ফাই সমান ওয়াই বাই এক্স হচ্ছে, সেখানে ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে যাবে। তার মানে দেখো এক্স ওয়াই জেড জানলে আর থিটা ফাই পেয়ে যাবে, আর আর থিটা ফাই জানলে এক্স ওয়াই জেডটা তুমি পেয়ে যাবে। আর এখানে কতগুলো জিনিস তো আরো বলে নেওয়া দরকার, যে এক্সটা হচ্ছে তোমার পুরো স্পেসটাকে কভার করার জন্য এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে হয়, ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে হয়, জেডটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে হয় এটা। আর উল্টো দিকে তোমার আরটা কিন্তু সবসময় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে হয়, থিটাটা হচ্ছে তোমার 0 থেকে পাই অবধি হতে হয়, আর ফাইটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই অবধি হতে হয়। থ্রি ডাইমেনশনে তুমি জাস্ট কার্টিজিয়ান কোঅর্ডিনেট গুলোর সঙ্গে পোলার কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্কগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এই রকমের দেখতে এটা। আচ্ছা এবারে তুমি যখন কার্টিজিয়ান থেকে পোলারে যাবে, যেমন এক্স ওয়াই জেডকে ট্রান্সফর্ম করার দরকার পড়ে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু তোমার ওই ডেরিভেটিভগুলো ট্রান্সফর্ম করার দরকার পড়ে। আচ্ছা ডেরিভেটিভগুলো ট্রান্সফার করার যে রুলটা সেটা হচ্ছে এরকম, ধরো মানে একটা ফাংশন তুমি নিচ্ছ এফ, ঠিক আছে, তাহলে ডেল এফ ডেল এক্স যদি তুমি করতে চাও সেটা কি হবে, দেখো এইটাকে লিখছি ডেল এফ ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স প্লাস ডেল এফ ডেল থিটা ইন্টু ডেল থিটা ডেল এক্স প্লাস ডেল এফ ডেল ফাই ইন্টু ডেল ফাই ডেল এক্স। একই রকম ভাবে তুমি যদি ডেল এফ বাই ডেল ওয়াই লেখো, ডেল এফ ডেল আর ইন্টু ডেল আর ডেল ওয়াই, ডেল এফ ডেল থিটা ইন্টু ডেল থিটা ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল ফাই ইন্টু ডেল ফাই ডেল ওয়াই। আর ডেল এফ ডেল জেড তুমি যদি তুমি বলো, ডেল এফ ডেল আর ইন্টু ডেল আর ডেল জেড প্লাস ডেল এফ ডেল থিটা ইন্টু ডেল থিটা ডেল জেড প্লাস ডেল এফ ডেল ফাই ইন্টু ডেল ফাই ডেল জেড। এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ডেরিভেটিভ ট্রান্সফরমেশনের রাস্তা। এবারে তুমি দুদিক থেকে এফ বাদ দিয়ে দাও, তাহলে দেখো ডেল ডেল এক্স পেয়ে যাবে, ডেল ডেল ওয়াই পেয়ে যাবে, ডেল ডেল জেড পেয়ে যাবে। তার মানে এটা ব্যাপার হচ্ছে দেখো, যে যদি তুমি ধরো ডেল ডেল এক্স বের করতে চাও, তাহলে তোমার ডেল আর ডেল এক্স, মানে এইখান থেকে আমি বলছি যে যদি তুমি এইখান থেকে ধরো শুধু ডেল ডেল এক্সটাকে বের করতে চাও, কি হবে এটা না, ডেল আর ডেল এক্স হলো ইন্টু ডেল ডেল আর হলো প্লাস ডেল থিটা ডেল এক্স হলো ইন্টু ডেল ডেল থিটা হলো প্লাস ডেল ফাই ডেল এক্স হলো ইন্টু ডেল ডেল ফাই হলো। তার মানে ব্যাপারটা কি, যে এই যে ডেল আর ডেল এক্স, ডেল থিটা ডেল এক্স আর ডেল ফাই ডেল এক্স, এইটা এটা হচ্ছে তোমার এই যে এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই এর সম্পর্ক থেকে তুমি পেয়ে যাবে। তার সঙ্গে তোমাকে জাস্ট দেখো ডেল ডেল আর ডেল ডেল থিটা গুণ করলে ডেল ডেল এক্স পেয়ে যাবে। সিমিলারলি এখান থেকে তুমি ডেল ডেল ওয়াই পেয়ে যাবে, সিমিলারলি এখান থেকে তুমি ডেল ডেল জেডটা পেয়ে যাবে। আর ওয়ান্স তুমি ফার্স্ট ডেরিভেটিভটা পেলে, যেমন করে ডেরিভেটিভের ডেরিভেটিভ বেসিক্যালি সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক একই রকম করে তুমি ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল টু বাই ডেল জেড স্কোয়ার তুমি পেয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমি তোমাকে এটা আমরা আগে মানে একাধিকবার করেছি, সেকেন্ড সেমিস্টারে যখন ফাউন্ডেশন অফ মানে ফিটনেস ট্রেনিং ফর ফিজিক্যাল কেমিস্ট্রি করেছে তখন সার্টেনলি তো করেছিলামই আর কি। এবার আমাদের অঙ্কের বইয়ে দেখবে করে দেওয়া আছে, কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে করে দেওয়া আছে, অনেক জায়গায় জিনিসটাকে করে দেওয়া আছে। তোমাকে আমি জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি, তুমি যেটা করবে, যে হোমওয়ার্ক যেটা দিচ্ছি সেটা করবে হচ্ছে যে তোমার এই থ্রি ডাইমেনশনে থ্রি ডি পোলার আর কি, মানে হচ্ছে বেসিক্যালি স্ফেরিক্যাল পোলার, স্ফেরিক্যাল পোলারে ডেল ডেল এক্স এর এক্সপ্রেশন, ডেল ডেল ওয়াই এর এক্সপ্রেশন, ডেল ডেল জেড এর এক্সপ্রেশন বের করবে।
তার সঙ্গে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার এক্সপ্রেশন, ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার এক্সপ্রেশন আর ডেল টু বাই ডেল জেড স্কোয়ার এক্সপ্রেশনগুলো তুমি বের করবে। এটা মানে লেন্দি কিন্তু সিম্পল অ্যালজাবরা করে এটা তুমি করতে পারো। তাহলে এটা থ্রি ডাইমেনশনাল পোলারে বা স্ফেরিক্যাল পোলারে এই কাজগুলো তোমাকে করতে দিচ্ছি। আর একই রকমভাবে টু ডাইমেনশনে তোমার টু ডাইমেনশনাল পোলার, যেটা বেসিক্যালি বলা হয় সার্কুলার পোলার, সার্কুলার পোলার এটা একটুখানি জাস্ট বলে দিই। সার্কুলার পোলার যখন তুমি লিখবে তখন এইটাকে যদি এক্স ডিরেকশন ভাবো, এটাকে যদি ওয়াই ডিরেকশন ভাবো, আর এইখানে একটা রেডিয়াল ভেক্টর তুমি নিলে যেটা পি, যেটাকে এক্স ওয়াইও বলতে পারো, আর পিটা হচ্ছে তোমার আর ফাই ধরো যদি বলো তুমি, এখানে এই অ্যাঙ্গেলটাকে যদি তুমি ফাই ধরো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এখানে এক্সটা হবে তোমার আর কস ফাই আর ওয়াইটা হচ্ছে আর সাইন ফাই, বা ঘুরিয়ে আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ফাইটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা অনেক সময় থিটা লেখে, আমি এখানে ফাইটা লিখছি। আসলে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা আগেরটা থ্রি ডাইমেনশনাল পোলার যখন করেছিলাম, মানে স্ফেরিক্যাল পোলার যখন করেছিলাম, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা কিন্তু ফাই ধরেছিলাম, এখানে আমি এটাকে ফাই ধরলাম। তোমরা হয়তো এটা অনেক সময় এ ধরে থিটা ধরে করে এসেছো আর কি। আর এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আমি থিটা না ধরে এখানে ফাই ধরছি। তো এই পার্টিকুলার কেসে তুমি জাস্ট এই ডেল ডেল এক্সটা, ডেল ডেল ওয়াইটা এটা বের করবে, আর ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার আর ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার এইগুলো তুমি জাস্ট বের করবে। এগুলো তোমাকে কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে কার্টিজিয়ান থেকে পোলারে গেলে জাস্ট যে নর্মাল ট্রান্সফরমেশনগুলো কেমন হয় আর কি, সেগুলো তোমাকে জাস্ট আমি একটু করতে বলছি, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি চলে এসো, এবারে হচ্ছে যে এই যদি তুমি ট্রান্সফরমেশনগুলোকে করো তাহলে ফাইনাল যে রেজাল্টগুলো পাওয়া যায় সেই রেজাল্টগুলো একটুখানি খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ফাইনাল রেজাল্টগুলো তুমি একটুখানি আমি বলে দিচ্ছি, দেখবে তুমি। আমি একদম স্ফেরিক্যাল পোলারে আসছি, স্ফেরিক্যাল পোলারের রেজাল্টগুলি আমি বলছি। যদি করো তোমার ডেল ডেল এক্সটা তোমার দেখতে হবে সাইন থিটা কস ফাই ইন্টু ডেল ডেল আর প্লাস কস থিটা কস ফাই বাই আর, কস থিটা কস ফাই বাই আর ইন্টু ডেল ডেল থিটা মাইনাস সাইন ফাই বাই আর সাইন থিটা ডেল ডেল ফাই। আচ্ছা, ডেল ডেল ওয়াইটা যখন তুমি লিখবে সেটা হয়ে যাবে সাইন থিটা সাইন ফাই ডেল ডেল আর, সাইন থিটা সাইন ফাই ডেল ডেল আর হিসেবে অ্যাপিয়ার করবে, প্লাস কস থিটা সাইন ফাই বাই আর ডেল ডেল থিটা আসবে, প্লাস কস ফাই বাই আর সাইন থিটা কিন্তু ডেল ডেল ফাই আসবে। আর ফাইনালি ডেল ডেল জেডটা আসবে হচ্ছে তোমার কস থিটা ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ডেল থিটা। এটা তোমার আসবে ডেল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এর যে কাজটা তোমার এখানে করতে দিলাম, এই যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড এর যদি করো তাহলে এরকম তোমার আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার একটা বিশাল কমপ্লিকেটেড সিচুয়েশন আসবে। সেই কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা তোমার মনেও থাকবে না, লেখারও দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ল্যাবলেসিয়ান অপারেটর, যেটা সেইটা কিন্তু যথেষ্ট সিম্পল দেখতে হয়ে যায়। ল্যাবলেসিয়ান অপারেটর যেটাকে এই ডেল স্কোয়ার এইভাবে তুমি লিখছো, যেটা কার্টিজিয়ানে কি ছিল, ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। এইটা কিন্তু যথেষ্ট সিম্পল দেখতে হয়ে যায়। সেটা কত না, ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা, ও সরি এক সেকেন্ড, ওটা তো তোমার এটা রাখতে হবে, এক সেকেন্ড, ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল আর ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই
সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। এইটা তাহলে এইটা হচ্ছে তোমার ডেল স্কোয়ার অপারেটরটা হচ্ছে এরকম দেখতে, 1/r² ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। এইটা হবে তোমার ল্যাবলিশিয়ান অপারেটরটা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবে। এটা পরে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা ইত্যাদি যখন করবো না, তখন দেখবে এটা তোমার কাজে লাগবে। আচ্ছা, এবারে যদি এমন হয়ে যায় যে ইফ আরটা ফিক্সড হয়ে যায়, ইফ আর ইজ ফিক্সড, তো একটা পার্টিকেল রোটেটরের সারফেস অফ এ স্ফিয়ার যখন হচ্ছে, তখন ডেল স্কোয়ার অপারেটরটা যখন তুমি করবে, এখানে এই যে এই আর এর ভেরিয়েবল যে পার্টটা, এই পার্টটা তোমার বাদ চলে যাবে। এটা 1/r² থাকবে, 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা হিসেবে আসবে, প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার আসবে। বাট এই দুটো রেজাল্ট তোমার কাজে লাগবে, কারণ হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে যখন স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখবো, তখন এই যে প্রথম যে ল্যাবলিশিয়ান অপারেটরটা সেটা আসবে। আর যখন ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ যখন আমরা রিজিড রোটার প্রবলেম বা পার্টিকেল রোটেটিং এর সারফেস অফ এ স্ফিয়ার কনসিডার করব, তখন কিন্তু এই ল্যাবলিশিয়ান অপারেটরটা লাগবে। কারণ স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে গেলে তো প্রথমেই কাইনেটিক এনার্জি অপারেটরটা লিখতে হবে, যেখানে আছে কি -h⁻² তারপরে ল্যাবলিশিয়ান স্কোয়ারটা আছে তোমার আর কি, সেটা এই করেসপন্ডিং কার্টিকেল থেকে পুরো রেখে এই এক্সপ্রেশনগুলো লিখে তোমাকে কিন্তু করতে হবে। এটা তাহলে এইগুলোকে করতে গেলে কি হচ্ছে, যেমন করে তুমি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড করলে, ঠিক একই রকম করে তোমার এই সেকেন্ড ডেরিভেটিভগুলোকে করতে হবে। ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটা তোমাকে করতে হবে। করে এখানে তোমার যোগটাকে করতে হবে, করে দেখবে এই জায়গাটা তোমার পৌঁছাবে। এবার আমি ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটা এত কমপ্লিকেটেড মানে একটা লেন্দি এক্সপ্রেশন বলে, সেই এক্সপ্রেশনগুলো লিখে দিচ্ছি না, কিন্তু এটা কথা 3 থেকে যোগ করলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে কিন্তু মোটামুটি ভাবে একটা ট্যাক্টেবল জায়গায় তুমি কিন্তু আসতে পারবে। আচ্ছা, এবারে কিছু রেজাল্টস লিখে দেওয়া যাক, যে তুমি যদি এবারে পোলার মানে দেখো, তুমি ডেল ডেল এক্স ডেল 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 ওয়াই আর ডেল ডেল জেড যদি লিখে ফেলো, তাহলে এল এক্স এল ওয়াই এল জেড এই অপারেটরগুলোকে লিখতে পারবে। সেইটা একটুখানি লিখে দেওয়া যায়, যে করে যদি দেখো এল এক্স অপারেটরটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি দাঁড়াবে, এটা -i(h) বেরোয়, আর তার সঙ্গে থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইন ফাই ডেল ডেল থিটা আসবে, প্লাস কট থিটা কট ফাই প্লাস কট থিটা কস ফাই ইন্টু ডেল ডেল ফাই আসবে। এটা হচ্ছে তোমার এল এক্স অপারেটরটা। এল ওয়াই অপারেটরটাও -i(h) কস ফাই ডেল ডেল থিটা মাইনাস কট থিটা সাইন ফাই ইন্টু ডেল ডেল ফাই, এরকম একটা এক্সপ্রেশন আসবে। আর দেখো এইগুলো রিলেটিভলি কমপ্লেক্স দেখতে, কিন্তু এল জেডটা সেটা তোমার মনে রাখতে কোনো সমস্যা হবে না, এটা -i² ডেল ডেল ফাই। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ, দিস ইজ মাচ সিম্পলার দেন Lx অ্যান্ড Ly অপারেটর। Lx Ly অপারেটরের রেসপেক্টে কিন্তু দেখো এইটা কিন্তু অনেকটা সিম্পল, ঠিক আছে না, সিম্পল। সেই জন্য হচ্ছে যেটা হেন্স, মানে এটাই হচ্ছে কারণ, হেন্স মানে মানে হেন্স বা দিস ইজ হোয়াই আর কি, মানে হেন্স মানে এটাই হচ্ছে একমাত্র কারণ, যে কারণে হচ্ছে এল জেড একটা স্পেশাল স্ট্যাটাস পেয়ে যাচ্ছে। দিস ইজ হোয়াই এল জেড হ্যাজ এ স্পেশাল স্ট্যাটাস ওভার Lx অ্যান্ড Ly। এই Lx Ly এর রেসপেক্টে Lz এর যে কেন একটা স্পেশাল স্ট্যাটাস আছে, সেটা হচ্ছে এই কারণে আর কি। কার্টেসিয়ানের ক্ষেত্রে কিন্তু দেখো তিনটে প্রায় একই রকমের দেখতে, সিমেট্রিক্যাল বা সিমিলার টাইপের দেখতে, কিন্তু যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাবে, তখন কিন্তু Lx Ly এর তুলনায় Lzটা অনেক সিম্পল দেখতে। সেই কারণে Lzটা একটা স্পেশাল স্ট্যাটাস তোমার আছে। সেই জন্য আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সাথে কিন্তু জের কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে অ্যাকচুয়ালি মাথা ঘামাই। এটা আচ্ছা, এবারে Lx Ly Lz যখন পেয়ে গেলে, সেখান থেকে তুমি এল স্কোয়ার অপারেটরটা একটুখানি দেখে নিতে পারবে। এল স্কোয়ার অপারেটরটাও তার যথেষ্ট সিম্পল একটা ফর্ম আছে, -h², এইটা হলো এবারে তোমার 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin² থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। এটা হচ্ছে এল স্কোয়ারের ফর্মটা তুমি পাবে।
ঠিক আছে? তো দেখো, তাহলে এই যে এই এল এক্স এল ওয়াই এল জেড এবং এল স্কোয়ার মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল এক্স এল ওয়াই এল জেড এল স্কোয়ার, আর এইখানে হচ্ছে তোমার ল্যাবলিশন অপারেটর। এই কটা জিনিস কিন্তু তোমাকে, মানে তুমি দেখো, আমি যেহেতু আমি এটা আর করবো না ইন দ্য সেন্স যে যেহেতু মানে আমি ওই জন্য বারবার বলি যে আমি যে প্রত্যেকটা ক্লাস যখন আমি করছি, তুমি প্রত্যেকটা ক্লাস করবে, তুমি নিজে পাকামি করতে যেও না যে তোমার এটা কাজে লাগবে কি লাগবে না। কারণ আমার একটা মাথায় প্ল্যান থাকে, টোটাল আমার কাছে যখন পড়তে আসো তখন ওই 3 বছরে আমি মানে কতটা জিনিস কভার করবো মাথায় প্ল্যান থাকে, সেই জন্য আমি সময় মতো আমি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ইত্যাদি ক্লিয়ার করে রাখি। দেখুন, আমরা এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিটেল ডিসকাশনস আমরা মনে হচ্ছে সেভারাল ক্লাসে, মানে 2-3টে কনজিকিউটিভ ক্লাসে কিন্তু এই জিনিসপত্রগুলো আমরা অলরেডি করে রেখেছিলাম সেকেন্ড সেমিস্টারে। যারা করেছো তো করেছো, যারা করোনি করসপন্ডিং ভিডিও টিডিও দেখে নেবে এটা। আর বইও, মানে কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে, আমাদের অঙ্কের বইয়ে সব জিনিসপত্রগুলো করে দেওয়া আছে। কিন্তু এখন ফর দ্য টাইম বিং তোমাকে যেটা করতে হবে, যদি তোমার কিছু মনে না থাকে, তাহলে হচ্ছে এই যে এক্স ওয়াই জেড আর থিটা ফাই এর মধ্যে পারস্পরিক সম্পর্কগুলোকে জানতে হবে। এইখানে তোমার এই ল্যাবলিশিয়ান অপারেটরটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম তখন মুখস্থ করে ফেলতে হবে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে, এটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। আর যখন ফিক্সড হয়ে যাবে, যেমন ধরো মানে পার্টিকেল রোটেটিং ইন সারফেস অফ এ স্ফিয়ার, পার্টিকেল rotating on the surface of a sphere of fixed radius, এইটা, অথবা তোমার রিজিড রোটার প্রবলেম, এগুলো যখন তুমি করবে তখন দেখবে আরটা ফিক্সড হয়ে যাবে, তখন ল্যাবলিশন অপারেটর এইটা হয়ে যাবে এটা। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো এল এক্স এল ওয়াই যদি তোমার মনে নাও থাকে, এল জেডটা তোমার মনে রাখতে হবে, আর এল স্কোয়ারটা মনে রাখতে হবে। মানে এই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই ল্যাবলিশন অপারেটর তোমাকে মনে রাখতে হবে, এই এল জেড অপারেটর তোমায় মনে রাখতে হবে, এল স্কোয়ার অপারেটর তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এবারে লাস্ট একটা পার্ট বলে আমরা আজকে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা আগে বললাম যে এল স্কোয়ার এল জেড কমিউট করে, তাহলে এল স্কোয়ার এল জেড যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন এল স্কোয়ার এন্ড এল জেড, সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ এল স্কোয়ার and Lz are called spherical harmonics, spherical harmonics, এবং এটাকে এক্সপ্রেস করা হয় y, এটা থিটা ফাই এর ফাংশন হয়, এবং দুটো কোয়ান্টাম নাম্বার উপরে এটা ডিপেন্ড করতে পারে, জে আর এম বা এল আর এম, যা খুশি এটা। এবং কি হয় দেখো, যেটা যে এল স্কোয়ার অপারেটরটা y জে এম থিটা ফাই যদি এর উপরে কাজ করে, সেটা দেয় হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার ইন্টু ওয়াই জে এম থিটা ফাই দেয়। তাহলে এইখান থেকে তুমি যদি এল স্কোয়ারটাকে দেখো, সেটা হবে কত, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার, অথবা এল এর ম্যাগনিটিউড যদি তুমি দেখো, সেটা হবে রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার। এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এল জেড অপারেটরটা যখন তোমার ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করছে, সেটা দেয় হচ্ছে তোমার এম ইন্টু এইচ ক্রস ইন্টু ওয়াই জে এম থিটা ফাই দেয় এইটা, যেখান থেকে তোমার এল জেড কম্পোনেন্টটা পেয়ে গেলে এম ইন্টু এইচ ক্রস, যেটা হচ্ছে তোমার জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এখানে তোমার এই অ্যালাউড ভ্যালুজ অফ যেটা হচ্ছে 0 1 2 3 ডট 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 হয়, আর অ্যালাউড ভ্যালুজ অফ এমটা হচ্ছে তোমার এইটা, এই 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে শুরু করে এটা আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত যেতে পারে। মানে প্লাস জে টু মাইনাস ইট ইন্টারভাল, তার মানে এটার মানেটা হচ্ছে বেসিক্যালি প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভাল আসে।
আচ্ছা, এবারে এইটা কি করে আসছে তুমি একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো দেখো পরিষ্কার যেটা, যেহেতু তোমার এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ারটা কিন্তু তোমার এল স্কোয়ার, তার মানে এল জেড স্কোয়ারটা মাস্ট বি লেস ইকাল টু এল স্কোয়ার হবে, কারণ এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ার তো নন নেগেটিভ কোয়ান্টিটি। কারণটা কি, দেখো এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার, এল এক্স এল ওয়াই তো একটা রিয়েল কোয়ান্টিটি, সেটা সাডেনলি গ্রেটার ইকাল টু কিন্তু জিরো, তাহলে এল জেড স্কোয়ারটা মাস্ট বি লেস ইকাল টু এল স্কোয়ার হবে। আর আবার এল জেডটা কত না, এম স্কোয়ার এইচ কস স্কোয়ার, যেটা মাস্ট বি লেস ইকাল টু জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার হবে, অর্থাৎ এম স্কোয়ারটা লেস ইকাল টু জে ইন্টু জে প্লাস ওয়ান, এইটা হবে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে, তাহলে এমটা দেখো তুমি খেয়াল করে, তাহলে এম এর যে ভ্যালুটা মানে এম স্কোয়ারটা এটা, তাহলে এম স্কোয়ারটা যদি তোমার এই ভ্যালুটা হয়, তাহলে এম এর ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত যাবে সেটা তোমাকে একটু দেখে নিতে হবে। দেখো মানে এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে করলে তুমি জিনিসটা বুঝতে পারবে। ধর আমি এরকম বললাম যে জে এর ভ্যালুটা তুমি জিরো নিলে, তাহলে কি হচ্ছে, এখান থেকে তুমি বুঝতে পারছো যে এম স্কোয়ারটা লেস ইকাল টু জিরো। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমটা শুধুমাত্র তুমি জিরোই নিতে পারবে। মানে এম স্কোয়ারটা যদি লেস ইকাল টু জিরো হয়, তার মানে কি এম স্কোয়ারটা কোনো একটা জিনিসের নেগেটিভ, মানে স্কোয়ারটা তার কখনো তোমার ইয়ে হতে পারবে না, মানে তোমার মানে নেগেটিভ তো কিছু হতে, মানে জিরো সমান বা তার থেকে ছোট, জিরো ছোট হয়ে গেলে কত হয়, তাহলে এম স্কোয়ারটা তোমার নেগেটিভ হতে হয়, কোনো একটা স্কোয়ার যদি নেগেটিভ হতে পারে তাহলে এমটা তোমার এখান থেকে জিরো হয়ে গেল। আচ্ছা, জে এর ভ্যালু তুমি ওয়ান নিলে ধরো, তো সেখান থেকে এম স্কোয়ারটা কত হচ্ছে, এটা ওয়ান যদি নাও, তাহলে লেস ইকাল টু এটা কত হয়ে যাচ্ছে তোমার, এম স্কোয়ারটা লেস ইকাল তোমার টু হয়ে যাচ্ছে। তাহলে এমটা যদি লেস ইকাল টু টু হয়, সেখান থেকে এম এর ভ্যালু দেখো তুমি খেয়াল করে, মানে আমি অন্যভাবে এইটা বলতে পারি যে মড এমটা লেস ইকাল টু রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান, তো এইটা মানে এইটা মানে হচ্ছে মড এমটা যদি তুমি দেখো সেটা লেস ইকাল টু তোমার রুট টু, মড এমটা যদি লেস ইকাল টু তোমার রুট টু হয়ে যায়, সেখান থেকে তোমার এমটা কি পেতে পারো, দেখো এমটা এক পেতে পারো তুমি, মাইনাস ওয়ান নিতে পারবে, জিরো নিতে পারবে, প্লাস ওয়ান নিতে পারবে। কিন্তু যদি তার থেকে বেশি নিয়ে নাও, এম এর ভ্যালুটা যদি তুমি দুই নিয়ে নাও, সেটা লেস ইকাল টু রুট টু থাকছে না, তাহলে শুধু এম এর ভ্যালুটা মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ানটাই তুমি শুধুমাত্র নিতে পারছো। জে এর ভ্যালু যখন তুমি দুই নিচ্ছ দেখো, তাহলে এম স্কোয়ারটা লেস ইকাল টু তোমার সিক্স হয়ে গেল, এটা দুই নিলে লেস ইকাল টু সিক্স হয়ে গেল, বা মড এমটা তোমার কি হচ্ছে না, লেস ইকাল টু রুট ওভার অফ সিক্স। দেখো এবারে তাহলে এইখান থেকে রুট ওভার অফ ফোর মানে হচ্ছে, মানে রুট ওভার অফ ফোর মানে হচ্ছে দুই হয়, তাহলে রুট ওভার অফ তুমি মানে যখন তিন করে নেবে, তখনই কিন্তু আর মানে মানে তুমি যদি এম এর ভ্যালু তিন নিয়ে নাও, তা তিনের স্কোয়ার নয় হয়ে যাচ্ছে, সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তার মানে কি এম এর ভ্যালু তোমার জিরো নিলে চলবে, প্লাস ওয়ান নিলে চলবে, মাইনাস প্লাস মানে প্লাস মাইনাস টু এর মধ্যে নিলে তোমার চলবে, বাকি কিন্তু তুমি নিতে পারছো না। তা দেখো তাহলে ক্লিয়ারলি তুমি যেটা দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি অ্যালাউড ভ্যালুজ অফ এমটা হয়ে যাচ্ছে তোমার প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভাল। হ্যাঁ, তাহলে এম এর অ্যালাউড ভ্যালুটা প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভাল, তুমি কিন্তু এটাই শুধুমাত্র ভাবতে পারছো বা নিতে পারছো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে মানে এম এর ভ্যালুটা জে এর উপর কেমন করে ডিপেন্ড করে, মানে যেটা ইম্পর্টেন্ট যে এটা আমাদের বুঝতে হবে যে যে হাউ ভ্যালুজ অফ এম ডিপেন্ডস অন জে। হ্যাঁ, এইটা এটাকে তুমি দেখতে চাও আর কি, সেই উত্তরটা হচ্ছে এখানে, যেহেতু তোমার এল জেড স্কোয়ারটা লেস ইকাল টু এল স্কোয়ার হবে, আর এল জেড স্কোয়ারটা কিন্তু এম স্কোয়ার এইচ কস স্কোয়ার হয়ে গেল, আর এল স্কোয়ারটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার হয়ে গেল, দুই থেকে এইচ কসটা বাদ দিচ্ছে, তাহলে এম স্কোয়ারটা লেস ইকাল টু এইটা হচ্ছে। আর এম এর তোমার ইন্টিগ্রাল ভ্যালু গিয়ে শুধুমাত্র তুমি নিতে পারবে, এখানে তোমার সেগুলো অলরেডি জানা আছে আর কি, মানে এম এর তো কোনো ফ্র্যাকশনাল ভ্যালু তুমি নিতে পারবে না, এটা এটা তো খুব ইম্পর্টেন্ট যে এম অ্যান্ড জে মাস্ট হ্যাভ ইন্টিগ্রাল ভ্যালু, নাহলে সেই তুমি দেখবে যে ওটা মানে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা রিজিডোটার প্রবলেম আমি সলভ করবো, তখন দেখবে যে মানে মানে যখন তুমি এই যে এখানে যখন লিখছো আর কি, মানে এখানে যখন লিখছো, সেখানে জে এর ভ্যালুটা যেমন জিরো ওয়ান টু থ্রি তুমি নিতে পারছো, আর এইখানে যখন এম যেটাকে লিখছো না, এইখানে কিন্তু এম এর ভ্যালুটা জিরো, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, এগুলি তুমি শুধুমাত্র নিতে পারবে, না হলে ওটা ওই সিঙ্গেল ভ্যালুনেস ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হবে না বলে তুমি স্পেরিক্যাল হারমোনিক্সটা পাবে না। এটা কিন্তু এই এমটা কতদূর পর্যন্ত যেতে পারে আর সেটা যখন আমি দেখতে চাইছি আর কি,
তখন সেটা দেখবো যে ওটা প্লাস মাইনাস যে পর্যন্ত যেতে পারে তারপরে আর যেতে পারছে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার হলো, বোঝা গেল? এই জায়গাটা পরিষ্কার হয়েছে তো, যে স্ফেরিক্যাল হারমোনিক্স বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ এল স্কয়ার এন্ড এল যে তাকে স্ফেরিক্যাল হারমোনিক্স বলে, এবং সেই স্ফেরিক্যাল হারমোনিক্সটা এল স্কয়ারের আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু, আর এল জেডের আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আমি বললাম। ঠিক আছে, এবং সেখান থেকে ওই মানে যেটা এখানে 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হয়, আর এম এর ভ্যালুটা হচ্ছে 0 +-1 +-2 +-3 ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু এম এর ভ্যালুটা তার উপরে মানে জে এর উপর তার একটা রেস্ট্রিকশন আছে, মানে এম এর উপর একটা রেস্ট্রিকশন আছে যেটা জে এর উপর নির্ভর করে, ওটা আপ টু +- জে পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল যেতে পারবে, এবং সেটা কোথা থেকে এলো সেটা আমি এই পার্টিকুলার জায়গায় তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আজকে মোটামুটি ভাবে যতখানি বলার আমরা বললাম। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব একদম চলে আসবো প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সেখানে ওই পার্টিকেল রোটেটিং এর রিংটা একটুখানি বলে নেব। পার্টিকেল, এটা সিলেবাসে অনেক জায়গায় উল্লেখ করা থাকে না, অনেক জায়গায় থাকে, এটাকে শিখে নেওয়ার দরকার আছে আর কি। পার্টিকেল রোটেটিং ইন এ রিংটাকে করব, তারপরে আমরা রিগিড রোটারে ঢুকে যাব, রিগিড রোটার প্রবলেমে ঢুকে যাবো আর কি। তাহলে আজকে এই পর্যন্ত থাক। এন্ড অফ লেকচার। ঠিক আছে, বলো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।